আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকে সবাইকে স্বাগতম আরও একটা জেনেটিক্সের লাইভ ক্লাসে। আজকে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, মানে আমাদের শুধু বিবর্তন টপিকটা বাকি আছে। আর বিবর্তনটা শেষ করতে আমি বেশি ক্লাস নিব না, হয়তো দুইটা ক্লাস নিতে পারবো, মানে আজকেরটা সহ দুইটা ক্লাস নিব আজকেরটা সহ। তো আমরা প্রায় শেষ বলতে পারো। এবং এই যে জিন তথ্য তো আজকে এখনই শেষ হয়ে যাবে। জিন তথ্য থেকে কিন্তু একটা সৃজনশীল পাবা তোমরা কমন, ঠিক আছে? জিন তথ্য থেকে কিন্তু একটা সৃজনশীল কমন পাবা, বা এই পর্যন্ত যা পড়াইছি এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই কমন পাবা, কারণ গুরুত্বপূর্ণ জিনিসগুলোই পড়াইছি, যা পড়াইছি গুরুত্বপূর্ণ জিনিস পড়াইছি। সো মোট কথা হচ্ছে আজকে আমরা এই যে জিন তথ্যের লাস্ট টপিক, সেটা হচ্ছে আরএস ফ্যাক্টরের কারণে যে সৃষ্ট জটিলতা দুইটা আছে, এটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে একটা হচ্ছে রক্ত সঞ্চালনের জটিলতা, আর হচ্ছে গর্ভধারণ জনিত জটিলতা। এই আরএস ফ্যাক্টরের কারণে এই সৃষ্ট জটিলতা কিন্তু তোমাদের উচ্চতা দক্ষতামূলক প্রশ্নতে আসবে, উচ্চতার দক্ষতামূলক প্রশ্নতে আসবে। সো এটা তোমাকে অবশ্যই জানতে হবে, পড়তে হবে সৃজনশীলের জন্য, ঠিক আছে? এবং এই টপিকটা পড়ার পর আমরা আজকেই বিবর্তন ধরে ফেলবো। সো তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, তাড়াতাড়ি চলে আসো লাইভ ক্লাসে, এবং আমাকে বলো ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা এবং ভয়েসটা ক্লিয়ার কিনা। আমার কথা এবং ভয়েস এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা তোমরা আমাকে তাড়াতাড়ি কমেন্টে বলো। তোমাদের এই দুইটা জিনিস যদি আমি ক্লিয়ারেন্স পাই তাহলে ক্লাসটা আমি শুরু করে দিব। তাড়াতাড়ি বলো আমার কথা এবং ভয়েস ক্লিয়ার, কথা এবং লাইভটা ক্লিয়ার কিনা। রুবিনা বলছো অল ক্লিয়ার, ফাতেমা একটা মেনশন দাও। ওকে, ক্লিয়ার বলছো, রুবিনা বলছো ক্লিয়ার, বাকিদের ক্লিয়ার। সিরাজুম মনিরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা আক্তার বলছো ক্লিয়ার। তাহলে আমি শুরু করে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি একটু একটু যুক্ত হও। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে আস্তে আস্তে চলে আসতে বলো। প্রথমে দেখো, আমরা প্রথমে দেখবো রক্ত সঞ্চালনের জটিলতা, তারপর দেখবো এটা। প্রথমে যদি আমরা এই রক্ত সঞ্চালনের জটিলতাটা একটা দেখি, ধরে নাও একজন পজিটিভ ব্লাড গ্রুপের অধিকারী মানুষ, ব্যক্তি, এটা হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপের অধিকারী একজন ব্যক্তি, তার ব্লাড গ্রুপ কিরকম? পজিটিভ। আর একজন ব্যক্তি তার ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ, তাই আমি এখানে লিখলাম আরএস নেগেটিভ। একজন পজিটিভ রক্তের ব্লাড গ্রুপধারী ব্যক্তি আর একজন নেগেটিভ রক্তের ব্লাড গ্রুপধারী ব্যক্তি। এখন এই জায়গায় পজিটিভ ব্লাড গ্রুপধারী ব্যক্তি যদি নেগেটিভ ব্লাড গ্রুপধারী ব্যক্তিকে যদি ব্লাড দিতে যায় সমস্যা হবে। কেন সমস্যা হবে সেটাই আমরা এখন পড়বো। সেটা হচ্ছে, ধরে নাও এই আরএস পজিটিভ যে, সে উনার রক্তটা এই আরএস নেগেটিভের এখানে দিয়ে দান করতেছে, তার মানে রক্ত দান করতেছে। কে দান করতেছে? তীর চিহ্ন দিয়ে দেখো, আরএস পজিটিভ আরএস নেগেটিভকে। তোমরা জানো আরএস পজিটিভ আমরা তখনই বলি যখন এখানে আরএইচ অ্যান্টিজেন থাকে, তার মানে আরএইচ পজিটিভে আরএস অ্যান্টিজেন আছে। আর আরএস নেগেটিভ তখনই বলি যখন এখানে কোনো আরএস অ্যান্টিজেন থাকে না। সো আমি লিখতে পারি নো আরএইচ অ্যান্টিজেন, তাই না? গত ক্লাসে এটা আমি পড়েছি। সো এই দুইটা জিনিস তো তোমাদের জানার কথা। পজিটিভ এই জন্যই বলি কারণ আরএইচ অ্যান্টিজেন আছে, নেগেটিভ এই জন্যই বলি কারণ আরএইচ অ্যান্টিজেন নাই। এখন তুমি বলো, এ যখন একে রক্ত দিতে যাবে, এই আরএস অ্যান্টিজেনটা এর জন্য বহিরাগত জিনিস না? এই আরএস অ্যান্টিজেনটা এর জন্য বহিরাগত জিনিসটা কেন বলো তো? কারণ এর কাছে তো আরএস অ্যান্টিজেন নাই। এখন এই জিনিসটা যেহেতু তার বডিতে নাই, তাহলে এই জিনিসটা তার জন্য বহিরাগত হিসাবে কি হবে? গ্রহণযোগ্য হবে, মানে এই জিনিসটা তার জন্য বহিরাগত। সো আমরা সবসময় বলছিলাম বহিরাগত কোনো কিছু যদি আমাদের শরীরে না থাকে, সেটা যদি বহিরাগত হিসেবে চিহ্নিত হয়, তাহলে আমাদের শরীর কি করে? তার এগেনস্টে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে। তার মানে এই আরএস নেগেটিভ এটাকে যেহেতু বহিরাগত হিসেবে কাউন্ট করতেছে, তার মানে সে এটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে, যেটাকে আমরা বলবো কি? অ্যান্টি আরএইচ ফ্যাক্টর। অ্যান্টি কেন? কারণ এটার বিপরীতে, অ্যান্টি মানে বিপরীত। কার বিপরীতে? আরএইচ অ্যান্টিজেনের বিপরীতে। তাহলে আরএইচ অ্যান্টিজেনের বিপরীতে যেহেতু অ্যান্টি আরএস ফ্যাক্টর তৈরি হচ্ছে, তাহলে এই আরএস অ্যান্টিজেনটা যখন এখানে আসবে, এটা এখানে এই রক্তটা এখানে আসা মানে আরএস অ্যান্টিজেনটা আসা। এই আরএস অ্যান্টিজেন এই অ্যান্টি আরএস এর সাথে যুক্ত হয়ে রক্তটা জমাট বাঁধা দিবে। আমি বলছিলাম দেখো গত ক্লাসে, যদি নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে
নির্দিষ্ট অ্যান্টিবডি খাপে খাপ মিলে যায় তাহলে রক্ত জমাট বাঁধবে কোথায়, বাইরে না ভিতরে? রক্তনালীর ভিতরে। এখন রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধা কিন্তু ক্ষতিকর, সেটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। দেখো রক্তনালীর ভিতরে যদি রক্ত জমাট বাঁধি তাহলে রক্ত চলাচল করতে পারবে না। তাহলে এই রক্ত জমাট বাঁধাটা কিন্তু ক্ষতিকর। তাহলে এই আরএইচ অ্যান্টিজেনের সাথে যখন অ্যান্টি আরএইচ ফ্যাক্টর যুক্ত হয়ে যাবে তখন রক্ত জমাট বাঁধবে। তখন এই গ্রহীতার শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে। তাই আমরা মাথায় রাখি, যখন একজন নেগেটিভ ব্লাড গ্রুপধারী মানুষ থাকে তখন আমরা চেষ্টা করি যাতে পজিটিভ কেউ তাকে রক্ত না দেয়। কারণ পজিটিভ কেউ যদি তাকে রক্ত দিতে যায় তাহলে এই সমস্যাটার কি হবে? সম্মুখীন হবে। প্রথম ক্ষেত্রে দেখা যায় যে প্রতিক্রিয়াটা দেখা যায় না, কারণ এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা গ্রহীতার শরীরে তৈরি হতে একটু সময় লাগে। সো প্রথম ক্ষেত্রে দেখা যায় যে সার্ভাইভ করা যায় না। এখন তুমি একবার নিছো, কিছুদিন ধরো 2 মাস পর তুমি আবার নিলা, ধরো বেশি কিছুদিন হয়নি, তুমি আবার পজিটিভ রক্তের গ্রুপ নিলা, তুমি সাথে সাথে এবার যদি নাও, এখন তো আগে থেকেই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তোমার শরীরে রেডি করা, আগে থেকে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তোমার শরীরে তুমি প্রথমবার যে নিছিলা ওইটার জন্যই তো অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়েছিল। এটা তো এখন তোমার শরীরে অলরেডি প্রেজেন্ট। এখন কেউ যদি আবার পজিটিভ রক্তের গ্রুপ যদি তোমাকে আবার রক্ত দিতে চায় তখন তো সাথে সাথে রক্ত জমাট বেঁধে যাবে, ফলে তোমার শরীরে সমস্যা দেখা দিবে। তো প্রথমবার ক্ষেত্রে কিন্তু প্রতিক্রিয়া তেমন দেখা যায় না, কিন্তু তুমি যদি সাথে সাথে আবার দিতে যাও, মানে বেশ কিছুদিন হয় নাই তুমি আবার পজিটিভ থেকে রক্ত নিচ্ছ, তখন কিন্তু সমস্যাটা হবে। আর হ্যাঁ, তুমি যদি তার থেকে রক্ত না নাও তাহলে এই যে অ্যান্টি আরএইচ ফ্যাক্টরগুলো যেগুলো তোমার শরীরে থাকবে এগুলো কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। তার মানে তুমি কখনো এই পজিটিভ রক্তের ব্লাড গ্রুপ তুমি পরপর 2 বার নিতে পারবে না। পরপর 2 বার বলতে ধরো তুমি এখন একজন থেকে পজিটিভ রক্তের গ্রুপ নিলা, ফার্স্ট টাইম কোনো সমস্যা দেখা দিল না, সেই ভালো থাকলা। এখন কিছুদিন তোমার আবার রক্ত লাগলো, এখন তুমি আবার সেই পজিটিভ থেকে রক্ত নিলা, তাহলে পরপর যদি 2 বার তাড়াতাড়ি নিয়ে ফেলো তাহলে তোমার রক্ত জমাট বেঁধে সমস্যা দেখা দিবে। আর যদি তুমি যদি ওয়েট করো, ধরো অনেক দিন ধরে ওয়েট করতেছো, অনেকদিন ধরে প্রায় 1 বছর পর নিচ্ছ, কোনো সমস্যা নাই, কারণ এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর এতদিন তো নষ্ট হয়ে যাবে। সো এটাই হচ্ছে মোট কথা। পজিটিভ রক্ত যদি ব্লাড গ্রুপ যদি আমরা নেগেটিভ কাউকে দিতে চাই তাহলে এই রক্ত সঞ্চালনে একটা জটিলতা দেখা দেয়, এই সমস্যাটা দেখা দেয়। আই হোপ এটা খুবই সিম্পল, তোমরা ভালোভাবে বুঝছো। এখন আসো গর্ভধারণ যত জটিলতা, সেম জটিলতা গর্ভধারণের ক্ষেত্রেও দেখা যায়। সেম জটিলতা কোথায় দেখা যায়? গর্ভধারণেও দেখা যায়। গর্ভধারণ তোমাকে যদি আমি দেখাই, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মাথায় রাখবে এগুলো সৃজনশীল আসবে। গর্ভধারণ জনিত জটিলতা, এটা বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? ধরে নাও যখন একজন পিতা হচ্ছে আরএইচ পজিটিভ, আরেকজন মাতা হচ্ছে আরএইচ নেগেটিভ। একজন পিতার সাথে যখন একজন মাতার পজিটিভের সাথে নেগেটিভের যখন ক্রস হবে, এখানে যার বাচ্চাগুলো তৈরি হবে ওই বাচ্চাগুলো কিন্তু মনে রাখবা সবাই কিন্তু আরএইচ পজিটিভ হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া কেমনে বুঝলেন সবাই আরএইচ পজিটিভ হবে? মানে দেখো, পজিটিভটাই প্রকাশ পাইছে, নেগেটিভটা এখানে প্রকাশ পায়নি, তো ভাইয়া কিভাবে বুঝলেন? মনে রাখবা আরএইচ পজিটিভটা হচ্ছে প্রকট, আর আমরা জানি প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। এই জন্য পৃথিবীতে পজিটিভ ব্লাড গ্রুপের সংখ্যা বেশি, নেগেটিভ ব্লাড গ্রুপের সংখ্যা কম, কারণ এই পজিটিভটা হচ্ছে প্রকট আর নেগেটিভটা হচ্ছে প্রচ্ছন্ন। তাই পজিটিভের সাথে যখন নেগেটিভের বিয়ে হবে তখন বাচ্চাগুলো কিন্তু প্রায় অলমোস্ট সবাই কিন্তু পজিটিভ হবে। এটা চাইলে আমি জেনেটিক্সের মাধ্যমেও দেখাইতে পারি, ক্রস করাই, বাট সিলেবাসে তোমাদের যেহেতু নাই আমি দেখাবো না। দরকার হলে আমি একটা আলাদা করে পোস্ট করে তোমাদেরকে এই জিনিসটা বুঝাই দিব, এটা কোনো সমস্যা না। বাট এখানে যেহেতু তোমাদের সিলেবাসে এইসব ক্রস টস নাই তা আমি বুঝাবো না। দরকার হলে আমি একটা আলাদা পোস্ট করে জিনিসটা হয়তো বুঝাই দিতে পারি। তাহলে বাচ্চা আরএইচ পজিটিভ হবে, এটা তুমি শিওর থাকো। মা নেগেটিভ, বাচ্চা পজিটিভ। তাহলে দেখো, আমি যদি এখানে একটু মায়ের শরীর রাখি, এটা হচ্ছে মায়ের বডি, সাপোজ এটা হচ্ছে মায়ের বডি, ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড দিস না, ওকে। এটা হচ্ছে মায়ের বডি, আর এই জায়গা জুড়ে আছে বাচ্চা, এটা হচ্ছে ধরো বাচ্চা,
আর এটা পুরোটাই হচ্ছে মায়ের বডি। হ্যাঁ, এটা হচ্ছে পুরোটাই মায়ের বডি। এখন তোমরা জানো বাচ্চার সাথে মায়ের একটা যোগাযোগ থাকে অমরার মাধ্যমে। তোমরা জানো টিস্যু, অমরা হচ্ছে একটা টিস্যু। ধরে নাও এই জিনিসটা হচ্ছে অমরা, এই জিনিসটা হচ্ছে অমরা। তাহলে বাচ্চার সাথে মায়ের একটা কানেকশন থাকে কিসের মাধ্যমে? অমরার মাধ্যমে। অমরার মাধ্যমে বাচ্চা মায়ের সাথে যোগাযোগ রাখে, মা বাচ্চার সাথে যোগাযোগ রাখে। এখন দেখো মায়ের শরীর কিন্তু আরএস নেগেটিভ, বাচ্চার রক্ত কিন্তু আরএস পজিটিভ। ভালোভাবে বুঝবা কিন্তু। দেখো কাহিনী কি ঘটে এখানে। বাচ্চা হচ্ছে আরএস পজিটিভ, মা হচ্ছে আরএস নেগেটিভ। এটা ভালোভাবে মাথায় রাখবা। এখন তোমরা জানো বাচ্চা তো খাবার টাবার খেতে পারবে না। এখন বাচ্চা খাবারে একটা খাবার ও তো এমন না যে ওতে মায়ের পেটেই আছে, তাহলে খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? তা বাইরে থেকে সে নিজে নিজে খাইতে পারবে না। একমাত্র খাওয়ার মাধ্যম হচ্ছে মা। মা যদি খায় তাহলে বাচ্চা খাবে। এখন কেন আমরা বলি মা খাইলে বাচ্চা খায়? কারণ মা যখন খাবে মায়ের রক্ততে পুষ্টিগুলো আসবে না, তো ওই মায়ের রক্তগুলা অমরার মাধ্যমে বাচ্চার শরীরে প্রবেশ করবে। মায়ের রক্তগুলা অমরের মাধ্যমে বাচ্চার শরীরে প্রবেশ করবে, ফলে বাচ্চাও কিন্তু পুষ্টি পাচ্ছে। এখন চিন্তা করে আমরা যখন খানা খাই, খানা খাওয়ার পর বর্জ্য পদার্থ তৈরি হয়, যেটা আমরা বলি মল, যেটাকে আমরা বলি মল। মল বের করে দিই। এখন বাচ্চা মল বের করবে কিভাবে? বাচ্চা মল কিভাবে বের করবে? এখন বাচ্চা সে মায়ের মাধ্যমে বের করবে। মানে বাচ্চা যে দূষিত রক্তগুলা তৈরি করবে, ওই দূষিত রক্তগুলা এখান থেকে মায়ের অমরার মধ্য দিয়ে মায়ের শরীরে প্রবেশ করবে। খেয়াল করো, বাচ্চার রক্ত মায়ের রক্ততে প্রবেশ করতেছে। এটা হচ্ছে মায়ের রক্ত আর এটা হচ্ছে বাচ্চার রক্ত। প্রথমে তো আগে মা থেকে আসবে, তারপর বাচ্চা থেকে যাচ্ছে। এই বাচ্চা থেকে রক্তটা মায়ের রক্ত যাচ্ছে। এখন খেয়াল করে, এখানেই খেলা। বাচ্চার রক্ত তো পজিটিভ, মায়ের রক্ত তো নেগেটিভ, তাহলে সমস্যা না? একটু আগেই ব্যাখ্যা করছি। পজিটিভ রক্তের গ্রুপ যখন নেগেটিভ রক্তের গ্রুপে যায়, তখন এখানে যে অ্যান্টিজেনটা থাকে, ওই অ্যান্টিজেনটা এটার কাছে বহিরাগত হিসেবে কাউন্ট হবে। আর বহিরাগতর কারণে মায়ের শরীরে অ্যান্টি আরএস ফ্যাক্টর তৈরি হবে এটার এগেনস্টে। তাহলে মায়ের বডিতে দেখো, মায়ের এখানে তৈরি হবে, দেখো মায়ের রক্তে অ্যান্টি আরএস ফ্যাক্টর তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? বাচ্চার পজিটিভ রক্ত মায়ের নেগেটিভ রক্তে গেছে। পজিটিভ যখন নেগেটিভ রক্তে যায়, এটার এগেনস্টে অ্যান্টি আরএস ফ্যাক্টর তৈরি হবে না? একটু আগেই পড়েছি। এখন অ্যান্টি আরএস ফ্যাক্টর তো ভাই মায়ের শরীরে, এখন মায়ের রক্তে। এখন আবার মায়ের রক্ত বাচ্চার রক্তে যাবে না? তাহলে এই অ্যান্টি আরএসটা এই অ্যান্টি আরএস যে রক্তগুলোতে আছে, রক্তগুলো যখন এখানে যাবে, তার মানে অ্যান্টি আরএসও বাচ্চার রক্তে প্রবেশ করবে না? তার মানে এখন বাচ্চার রক্তে অ্যান্টি আরএস চলে আসছে। আর তোমরা জানো অ্যান্টি আরএস সবসময় আরএস এর সাথে যুক্ত হয়ে রক্ত জমাট বাঁধে দেয়। ফলে দেখো অ্যান্টি আরএস যখন আরএস এর সাথে যুক্ত হয়ে যাবে, এই আরএস এর সাথে যখন অ্যান্টি আরএস যুক্ত হয়ে যাবে, তখন বাচ্চার রক্ত জমাট বাঁধে যাবে। এখন এই বাচ্চার রক্ত জমাট বাঁধা অনেক মারাত্মক একটা বিষয়। মানে বাচ্চা মারা যেতে পারবে, যাবে যদি এরকম সমস্যা হয়। দেখো বাচ্চা রক্ত জমাট বেঁধে যাবে, তো বাচ্চা রক্ত জমাট বেঁধে গেলে বাচ্চার হার্ট ফেলার হইতে পারে। কারণ রক্ত জমাট বাঁধলে হার্টে যদি রক্ত না যায়, এটা বলে হার্ট অ্যাটাক হইতে পারে, হার্ট ফেলিওর হইতে পারে। এছাড়া লাং ফেলিওর হইতে পারে, ফুসফুসেরও সমস্যা হইতে পারে। এভাবে বাচ্চা মারা যেতে পারে। তাহলে এটা হচ্ছে গর্ভধারণগত জটিলতা। যখন একজন পজিটিভ ব্লাড গ্রুপের সাথে যখন একদম নেগেটিভ মেয়ের বিয়ে হয়, বা ছেলের সাথে নেগেটিভ রক্তের মেয়ের বিয়ে হয়, তখন বাচ্চা যখন পজিটিভ হয়, তখন এটা সমস্যা করে। এই বাচ্চা রক্ত যে জমাট বেঁধে যাবে, বাচ্চা রক্ত জমাট বেঁধে গেলে কিন্তু সমস্যা। এখন সাইড টক করিস না, বাচ্চা রক্ত। আচ্ছা ওকে, এখন দেখো, এখন এখানে একটা ঘটনা আছে। প্রথম বাচ্চা যখন হয়, তখন এই ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা যায় না, মানে সমস্যা হবে না। কারণ প্রথম ক্ষেত্রে বাচ্চা আগেই বের হয়ে যাবে অ্যান্টি আরএস তৈরি হইতে। মানে এই অ্যান্টি আরএস তৈরি হইতে এতটা সময় নেয় যে এই সময় প্রথম বাচ্চা বের হয়ে যাবে। এই জন্য প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এখন চিন্তা করো, দ্বিতীয় বাচ্চা যখন নিতে যাবে, এই অ্যান্টি আরএস তো অলরেডি তৈরি করা থাকবে এখানে, অলরেডি তৈরি করা থাকবে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে।
তো সমস্যাটা হবে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে। প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ প্রথম বাচ্চা আগেই বের হয়ে যাবে এই অ্যান্টি আরএসটা তৈরি হইতে হইতে। তাই প্রথম বাচ্চা কোনো সমস্যা নেই, কিন্তু ভাই সমস্যা হচ্ছে দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা যখন নিতে থাকবে, মায়ের রক্ত তো অলরেডি অ্যান্টি আরএস তৈরি হওয়া, আর দ্বিতীয় বাচ্চাও যে পজিটিভ হয়ে মোটামুটি শিওর, বিকজ পজিটিভ ব্লাড গ্রুপ সবসময় পজিটিভ হয়, প্রকট, কমন, এটা থাকবেই, বেশি থাকবে। সো বাচ্চার এই রক্ত জমাট বাঁধা, তো রক্ত জমাট বাঁধা মানে ঘটনাটা এরকম হবে, আস্তে আস্তে বাচ্চার যে লোহিত রক্তকণিকা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, আরবিসি ধ্বংস হয়ে যাবে। আর তোমরা জানো আরবিসি ধ্বংস হওয়াকে বলা হয় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা। বাচ্চা কিন্তু রক্তের অভাবে মারা যাবে। ও মাই গড, রক্ত স্বল্পতা, সাইড টক করতে মানা করছি। ওকে, আরবিসি ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। আরএইচ, অ্যান্টি আরএইচ, বাচ্চা রক্ত জমাট বেঁধে যাবে, মানে কি আরবিসি ধ্বংস হয়ে যাবে। রক্ত মানে কি আরবিসি, লোহিত রক্তকণিকা। আরবিসি ধ্বংস হয়ে যাবে, আরবিসি ধ্বংস হওয়া মানে কি রক্ত স্বল্পতা, রক্তের অভাবে বাচ্চা মারা যাবে। আর আরবিসি ধ্বংস হওয়াকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস। এরিথ্রোব্লাস্টোসিস। অনেকে বলবে ভাইয়া এই এরিথ্রোব্লাস্টোসিস শব্দটাই বুঝি না। দেখো, এরিথ্রোব্লাস্ট মানে বুঝো, এরিথ্রোসাইট পড়ছো, এরিথ্রোসাইট মানে আরবিসি, এরিথ্রোব্লাস্ট মানেও আরবিসি। আর কি ভেঙে যাচ্ছে, আরবিসি ধ্বংস হয়ে যাচ্ছে, তাই এরিথ্রোব্লাস্টোসিস, আরবিসি ভাঙার প্রক্রিয়া। এরিথ্রোব্লাস্টোসিস, আরবিসি ভাঙার প্রক্রিয়া। তারপর এখানে আরেকটা শব্দ পাবা যেটাকে বলে ফিটালিস। এই শব্দটাও অনেকে বোঝে না, কেন ফিটালিস বলে। মনে রাখবা, এই বাচ্চার একটা নাম আছে, এই বাচ্চাটাকে আমরা বলবো ফিটাস। তোমরা জানো যে মানব ভ্রূণের যে বিকশিত হয়, এটা তোমরা যদি পড়ে থাকো কখনো, তো বিকশনের এক এক সময় এক এক স্টেজে এক এক নাম দেওয়া হয়। তো একটা সপ্তাহ আছে যেটা হচ্ছে ফিটাস। এই ফিটাস অবস্থাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই অবস্থায় কিন্তু তুমি বুঝতে পারবা যে এটা একটা বাচ্চা এবং মানুষের বাচ্চা, এটা বোঝা যাবে, এবং এটার নাম দেওয়া হয় ফিটাস। ফিটাসে ঘটনাটা ঘটতেছে বিটাই এটাকে বলা হয় ফিটালিস। তাহলে এই রোগটাকে বলা হয়, এই সমস্যাটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে এই ফিটাসে এই ঘটনা ঘটতেছে বিটাই এটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এবং আরবিসি যদি ধ্বংস হয়ে যায়, এটা মাথায় রাখবা, আরবিসি ধ্বংস হইলে তোমার রক্তে প্রচুর পরিমাণে হলুদ কালারের কিছু রঞ্জক পদার্থ তৈরি হবে, এটাকে বলা হয় বিলিরুবিন। এই বিলিরুবিনকে বলা হয় হলুদ কালারের রঞ্জক পদার্থ, যার কারণে পরবর্তীতে রক্তে যখন বিলিরুবিনের অ্যামাউন্ট বেড়ে যাবে তখন জন্ডিস হবে। তাহলে বাচ্চার কিন্তু ধরো কোনো একটা বাচ্চা, আর এরকম তো ঘটে, অনেকেই ঘটে, তো ডাক্তাররা ট্রিটমেন্ট দেয়। হার্টের সমস্যা হলে হার্টজনিত ট্রিটমেন্ট দেয়, ফুসফুসের সমস্যা হলে ভেন্টিলেটরে রাখে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় তো ওখানে নিয়ে রাখে। তারপর ধরো কোনো একটা বাচ্চা হয়ে গেছে, এখন বাচ্চার কিন্তু জন্ডিস হবে, তো ওইটারও ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে কাহিনী অনেক, কিন্তু সো সমস্যা কিন্তু এটা বহুত কাহিনী আছে এখানে। এই জন্য আমাদেরকে ভালোভাবে চেক করতে হবে বিয়ের আগে, আর ব্লাড গ্রুপ সম্বন্ধে জানতে হবে। তো আশা করি তোমরা গর্ভধারণজনিত জটিলতাটা বুঝছো, রক্ত সঞ্চালনের জটিলতা বুঝতো। যদি বুঝে থাকো আমাকে বলো কমেন্টে, ভাইয়া বুঝছি। যদি বুঝে থাকো ভাইয়া এখন বিবর্তন শুরু করব, তোমরা আমাকে বলো এই দুইটা টপিক পরীক্ষা আসলে পারবা কিনা, কারণ এই দুইটা টপিক পরীক্ষায় আসে। সো তোমাকে লিখতে হবে, তুমি বেসিক ক্লিয়ার থাকলে মুখস্থ লিখতে হবে না, তুমি নিজে নিজে লিখবা, যে নিজে নিজে লিখবা। এটা কি মুখস্থের কিছু আছে নাকি, এটা তোমার বেসিক জিনিস, নিজে নিজে লিখো হয়ে যাবে। তুমি আমাকে বলো এতটুকু পর্যন্ত বুঝছে কিনা, কমেন্ট পড়তো বুঝছে কিনা দেখতো। ইয়েস, বুঝছি না আমি। কি বলছে? বুঝছি না আমি। বুঝছি না আমি মানে কি? এ কি আর যেন শোভা কি বলছে? বুঝছো? পড় না, কমেন্ট পড় না। বুঝতেছি তো জি ভাইয়া। বুঝছে না? বুঝছি, হ্যাঁ বুঝে গেছি, বুঝে গেছি। এটা এটা একদম সোজা কিন্তু, হ্যাঁ করতে পারবো না। এটা আহামরি কঠিন না, এটা একদম সোজা। সপ্তাহ হলে তাই ফিটাস। জি জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। কেউ না বুঝে থাকলে তাড়াতাড়ি বলো, আমি আরেকবার বুঝাই। অস্ত্রা করবো
বুঝছো তাহলে না? Yes. ওকে, সবাই বুঝছো, কারণ এটা সোজা, তো এটা কঠিন না, একদম সোজা। দেখো আমরা কিন্তু জিন তথ্য শেষ করে ফেলছি, এখান থেকে কিন্তু একটা সৃজনশীল এখান থেকে কমন পাবা। এখন নতুন একটা টপিক শুরু হচ্ছে, সেটা হচ্ছে বিবর্তন। বিবর্তনকে ইংরেজিতে বলে ইভলিউশন। সো ইংরেজি নামটা অবশ্যই জানতে হবে। আমরা আজকে এখন নতুন একটা টপিক শুরু করব, বিবর্তন বা ইভলিউশন। তো শুরু করতেছি আমরা কথা টথা না বাড়িয়ে, সেটা হচ্ছে হোয়াট ইজ বিবর্তন। এটা জানার আগে আমি কিছু কথা বলবো, তারপর আমরা এই টপিকটা শুরু করব। দেখো আমি কিছু নর্মাল ঘটনা বলতেছি, সেটা হচ্ছে আজ থেকে অনেক বছর আগে, কোটি কোটি বছর আগে যখন পৃথিবীতে প্রথম জীবের অস্তিত্ব পাওয়া গেছিল, তখন ওটা একটা আদি কোষ ছিল। প্রথম যখন জীবের একটা অস্তিত্ব পাওয়া গেছিল, তখন ওইটা একটা কিন্তু আদি কোষ ছিল। আজ থেকে কোটি 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 বছর আগের কথা যদি তুমি চিন্তা করো, প্রথম যে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে সেটা একটা আদি কোষ ছিল, মানে শুধুমাত্র একটা কোষ ছিল। এবার তুমি কোটি 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 বছর পর আজকের অবস্থা চিন্তা করো। আজকের অবস্থায় এসে আমরা উন্নতর থেকে উন্নততর জীব দেখতেছি, উন্নত থেকে উন্নততর জীব দেখতেছি। আর এভাবে উন্নততর জীব আমরা পেয়ে গেছি, বা আজকে তোমাদের সামনে যেমন আমি, বা আমার সামনে যেরকম, যেমন তোমরা সবাই হচ্ছ সবচেয়ে উন্নত প্রাণী। কিন্তু আজ থেকে কোটি কোটি বছর আগে জাস্ট একটা ক্ষুদ্র কোষ ছিল, বা একটা কোষ ছিল, জাস্ট আদি কোষ ছিল। এই যে সরল জীব থেকে আস্তে আস্তে এই যে জটিল জীবে তৈরি হওয়া, পরিণত হওয়া, এই জিনিসটা হচ্ছে বিবর্তন। তাহলে বিবর্তন শব্দ অর্থটা একদম সিম্পল, সেটা হচ্ছে পরিবর্তিত হওয়া, বা নতুন নতুন বৈশিষ্ট্য অ্যাড হয়ে উন্নততর জীব হওয়া। এটাই হচ্ছে বিবর্তন বা বিকশিত হওয়া। সরল থেকে জটিল হওয়া, নট জটিল থেকে সরল হওয়া। এক সময় ছিল সরল প্রাণী, আর আজকে যদি তোমরা দেখো সবচেয়ে উন্নত প্রাণী মানুষ তোমাদের সামনে হাজির আছে। সবচেয়ে উন্নত প্রাণী মানুষ তোমাদের সামনে হাজির আছে। এটাই হচ্ছে বিবর্তন। এটাই হচ্ছে কি বিবর্তন। বিবর্তনকে ইংরেজিতে বলে ইভলিউশন। এখন এই ইভলিউশন শব্দটা কিন্তু ইংরেজি শব্দ হলেও এটা আসছে ল্যাটিন শব্দ, মনোযোগ দিবা, ল্যাটিন শব্দ ইভোলেয়ার থেকে, ইভলভেয়ার থেকে, ল্যাটিন শব্দ ইভলভেয়ার থেকে আসছে। আর এটার অর্থ এখন আমি যা বলছি তা মানে বিকশিত হওয়া, বিকশিত হওয়া, বা ধীরে ধীরে উন্মুক্ত হওয়া, ধীরে ধীরে উন্মুক্ত হওয়া বা পরিবর্তিত হওয়া। আগে একসময় পৃথিবীতে ছিল সরল জীব, বর্তমানে তোমরা যদি দেখো উন্নত থেকে উন্নততর জীব পাচ্ছ, আর সবচেয়ে উন্নত জীব হচ্ছে মানুষ। এই যে চেঞ্জটা, এই যে চেঞ্জেসটা, এই যে পরিবর্তনটা, এই যে ধীর গতি যে পরিবর্তন, এটাই হচ্ছে বিবর্তন। এখানে কোনো কিন্তু ব্যাপক পরিবর্তন মানে খুব ফাস্টলি পরিবর্তন ঘটে নাই, এটা খুব স্লোলি, পরিবর্তনটা খুব স্লোলি হয়েছে। পরিবর্তনটা খুব স্লোলি হয়েছে বিদায় আমরা বুঝতে পারি না। আর আমরা বুঝতে পারি না বিদায় এই বিবর্তন জিনিসটা সহজে প্রমাণ করা যায় না। খুব স্লোলি পরিবর্তন হয়েছে, আমরা বুঝতেই পারি না যে এখানে পরিবর্তন হয়েছে। আর তেমন বোঝা যায় না বিদায় এই বিবর্তন জিনিসটাও তেমন প্রমাণ করা যায় না সহজে, বা বিজ্ঞানীরা প্রমাণ করার সময় এখনো অনেক মত অমত আছে এরকম। এটাই হচ্ছে বিবর্তন। আর এটা হচ্ছে ল্যাটিন শব্দ ইভলভেয়ার থেকে। এটা হচ্ছে ল্যাটিন শব্দ কিসে থেকে? ইভলভেয়ার থেকে। এখন তোমরা ইভলিউশন বা বিবর্তন নাম শুনলে একজনের নামই তোমরা চিনো, একজনকেই তোমরা চিনো, সেটা হচ্ছে ডারউইনকে। নর্মালি বিবর্তন বলতে আমরা সবাই যার কথা মনে পড়ে বা যে বিজ্ঞানীর কথা মনে পড়ে তার নাম হচ্ছে কি? ডারউইন। এখন অনেকে আবার মনে করে বিবর্তনের জনকও ডারউইন, কিন্তু এটা ভুল কথা। ওই যে যারা পড়ে নেই তারা তো শুধু ডারউইনের নামেই চিনছে বা ডারউইনকেই চিনে।
তো বিবর্তনের জনক বললে ডারউইনকে বলে। এখন ডারউইন তো বেশি দিন আগের বিজ্ঞানী না, ডারউইন কিন্তু বেশি দিন আগের হয় নাই, বা বেশি দিন আগের বিজ্ঞানী। সো বিবর্তন শব্দটা কিন্তু শুধু আজকে থেকে না, একেবারে খ্রিস্টপূর্ব থেকে বা খ্রিস্টপূর্বের আগ পর্যন্ত এই বিবর্তন শব্দগুলা ছিল। মানে সবাই মানত যে বিবর্তনটা হচ্ছে, মানে একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু কেউ প্রমাণটা করতে পারতো না যে বিবর্তন কিভাবে হচ্ছে। কিন্তু সবাই বিশ্বাস করতো যে বিবর্তন হচ্ছে, মানে চেঞ্জেস হচ্ছে আর কি, পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এটা সবাই বিশ্বাস করতো। আগে ছিল সরল প্রাণী, আস্তে আস্তে আসছে জটিল প্রাণী, এই চেঞ্জেসটা সবাই বিশ্বাস করতো বিবর্তনটা। বাট কেউ প্রমাণ করতে পারতো না, বিকজ বিবর্তন ধীরে ধীরে পরিবর্তন হয় বিধায় বোঝা যায় না, আর এই জন্য এটা প্রমাণ করা যায় না। সো এখানে এই বিবর্তন শব্দটা বা ইভলিউশন শব্দটা যে বিজ্ঞানী দিছে, তার নামটা মাথায় রাখতে হবে। তার নাম হচ্ছে হারবার্ট স্পেন্সার। দেখো এখানে অনেকেই আমরা বিবর্তন বলতে শুধু ডারউইনকেই বুঝি, কিন্তু দেখো বিবর্তন মানে শুধু ডারউইন না, বিবর্তন অনেক আগের ঘটনা, অনেক আগে থেকেই কিন্তু এই জিনিসটা চালু, এবং এটা নিয়ে সবাই গবেষণা করতেছিল, অনেক আগের ঘটনা এগুলা। এবং হারবার্ট স্পেন্সার সর্বপ্রথম ইভলিউশন শব্দটি ইউজ করেন। ইভলিউশন শব্দটি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ব্যবহার করেন। দেখো অনেকে মনে করবে ডারউইন ইভলিউশন শব্দটা ব্যবহার করছে, কিন্তু না ভাই, ডারউইন না। ডারউইন তো বেশি দিন হয় নাই, যে বেশি দিন আগের বিজ্ঞানী, উনি তো অনেক আগের না। কিন্তু হারবার্ট স্পেন্সার অনেক আগের, খ্রিস্টপূর্বের সময় সর্বপ্রথমে ইভলিউশন শব্দটি কি করেন, ব্যবহার করেন। তো বিবর্তন নিয়ে কিন্তু অনেক আগে থেকেই কিন্তু একটা কি ছিল, গবেষণা ছিল, মানে এটা কিভাবে হয়, কিন্তু তখন কেউ প্রমাণ করতে পারতো না, বা তখন কেউ ভালো যুক্তি দেখাইতে পারতো না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো নট ডারউইন, হারবার্ট স্পেন্সার সর্বপ্রথম ইভলিউশন শব্দটি ব্যবহার করেন, এটা মাথায় রাখবা। এবং বিবর্তনের জনকটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এটা এমসিকিউতে আসবেই। এখানেই আমরা ডারউইনকে বিবর্তনের জনক বানাই দিব, কিন্তু আসলে এটা সবাই ভুল করবে, ডারউইনকে বলবে। আসলে বিবর্তনের জনক হচ্ছে এমপেডক্লিস। এমপেডক্লিস, এটা কিন্তু সবাই ভুল করে, কেন জানো? কারণ সবাই তো বিবর্তন বলতে ডারউইনকেই চিনে, তাই বিবর্তনের জনক ডারউইনকেই বলবে, অপশনে কিন্তু ডারউইন দিবেই তোমাকে কনফিউজ করার জন্য। কিন্তু তুমি ভুল করতে পারবে না, বিবর্তনের জনক হচ্ছে এমপেডক্লিস। ডারউইন খুব রিসেন্টলির বিজ্ঞানী, কিন্তু এই এমপেডক্লিস তো খ্রিস্টপূর্বের বিজ্ঞানী, মানে খ্রিস্টপূর্বের সময়কার বিজ্ঞানী, মানে অনেক বছর আগের বিজ্ঞানী, বুঝতে পারতেছ? তো তখন উনি সর্বপ্রথম একটা কথা বলছিলেন যে বিবর্তন নিয়ে, সেটা হচ্ছে যে উদ্ভিদ, প্রথম যে উদ্ভিদ আসছিল, উদ্ভিদ তো জীব, প্রথম যে জীব আসছিল সেটা উনি বলতে চাচ্ছিল যে মাটি থেকে আসছিল, মানে জৈব অজৈব যৌগ থেকে আসছিল প্রথম একটা জীব। জৈব অজৈব উপাদান তথা মাটি থেকে প্রথম জীব তথা উদ্ভিদ আসছিল, উনি এই কথাটা বলছিলেন। তারপর উনি বলছে, তারপর পরবর্তীতে উদ্ভিদ থেকে আস্তে আস্তে প্রাণী আসছিলেন। তাহলে এই যে পরিবর্তনের কথা সর্বপ্রথম এই এমপেডক্লিস উল্লেখ করেন, সেটা হচ্ছে মাটি বা জৈব অজৈব যৌগ থেকে উদ্ভিদ আসছিল, উদ্ভিদ থেকে আস্তে 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 পরিবর্তিত হয়ে প্রাণীর উদ্ভব করছে। এই যে কথাটার উপর ভিত্তি করে বিবর্তনের জনক বলা হয় এমপেডক্লিসকে। এটা কিন্তু কখনো তুমি ডারউইন লিখতে পারবে না। আর আমরা বিবর্তনের এই যে ডারউইনের কথা বলি, কারণ হচ্ছে ডারউইন কিন্তু বিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখছিল, কারণ ডারউইনের কথাগুলা প্রায় কম বেশি সব জায়গায় স্বীকৃতিপ্রাপ্ত হয়েছিল। ঠিক আছে, ডারউইনের যে মতগুলো ছিল ওটা বেশি বিখ্যাত হয়ে গেছিল, বা ওনার যে মতামতগুলো ছিল ওই স্টাডিগুলো বিভিন্ন বিজ্ঞানী একমত প্রকাশ করছিল, বেশিরভাগ ক্ষেত্রেই একমত হয়েছে, না ডারউইন যা বলছে তা মোটামুটি ঠিক আছে। তো এইভাবে একমত হয়েছিল। সো এই জন্য ডারউইন বিখ্যাত হয়েছিল। আর ডারউইনের বিখ্যাত হওয়ার একটা কারণ আছে, যে ডারউইনের একটা বিখ্যাত বই আছে, ওই ডারউইনের বিখ্যাত বইয়ের নামটা তোমাকে মাথায় রাখতে হবে। এটা লিখো, বিবর্তনের বিখ্যাত বই, বিবর্তনের বিখ্যাত বই, নামটা লিখতে পারো অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ
বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এটা হচ্ছে বিবর্তনের বিখ্যাত বই, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এটা হচ্ছে কার বই? এটা হচ্ছে ডারউইনের। এই বিখ্যাত বইয়ের কারণে ডারউইন কিন্তু ব্যাপক কি হয়েছিল, সমালোচিত বা আলোচিত হয়েছিল, এবং বিবর্তনের প্রায় কম বেশি প্রমাণ কিন্তু উনি দিতে সক্ষম হয়েছিল, যেগুলো অন্য অন্য বিজ্ঞানীরা তেমন দিতে পারে নাই। তো এটার কারণে সবাই ডারউইনকে মনে রাখে, বা সবাই বিবর্তন বলতে ডারউইনের কথাই বলে, ঠিক আছে? তো ডারউইন কি কি বলছে সেগুলো তো আসবে আস্তে আস্তে, বা তোমরাও পড়বা, আমিও পড়াবো, সমস্যা নেই। তো আমি যে এখানে এই জিনিসগুলো জানবা, এগুলো অনেকে ভুল করবে, এগুলো এমসিকিউতে আসবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসে। তো এই জিনিসগুলো কিন্তু অনেকে ভুল করে, কারণ অনেক বিবর্তন বলতে শুধু ডারউইনকেই বুঝে। তো এখন বিবর্তনের জনক যখন বলবে তখন ডারউইনকেই বলবে, যে পড়ে নেই সে কিন্তু ডারউইন বলবে, 100% নিশ্চিত থাকো। আর যে পড়ছে সে এমপি ডকলিস বলবে। ইভেন কি অনেকে মনে করবে ইভলিউশন শব্দটাও ডারউইন ইউজ করছে, কিন্তু ইভলিউশন শব্দটা ইউজ করছে হারবার্ট স্পেন্সার। এখানে ডারউইন কোথায়? ডারউইন তো খুব রিসেন্টলি একজন বিজ্ঞানী, এরা কিন্তু অনেক আগের। তো বিবর্তন জিনিসটা কিন্তু অনেক আগে থেকেই আসে। মানে সবাই বিলিভ করতো যে একটা চেঞ্জেস হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে, সিম্পল প্রাণী থেকে আস্তে 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 জটিল প্রাণী হচ্ছে, উন্নত প্রাণী হচ্ছে। এই জিনিসটা সবাই বিলিভ করতো, কারণ এই জিনিসটা দেখা যায়, তো এই জিনিসটা সহজে বোঝা যেত যে একটা চেঞ্জেস হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে বিবর্তন খুব স্লো, বোঝা যায় না, যার কারণে কেউ তেমন প্রমাণ করতে পারতো না, তখন কেউ পারতো না প্রমাণ করতে। এরই হচ্ছে সমস্যা। এখন দেখো বিবর্তন কাকে বলে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো এখন দেখো ভাই, এখানে একটা বিবর্তনের সংজ্ঞা লিখবো, হয়তো বইয়ের সাথে মিলবে না, কিন্তু আমি যেটা লিখে দিব সেটাই তোমরা লিখবা। বিবর্তনের সংজ্ঞা পরীক্ষায় আসবে কিন্তু, সো তোমাকে বিবর্তনের সংজ্ঞাটা লিখতে হবে, বা ইভলিউশন কি। আমি যেটা লিখে দিব সেটাই লিখবা, লিখো আমার সাথে সাথে। সেটা হচ্ছে কোনো, বইয়ের সাথে হয়তো মিল পাবা না, কোনো জীবের সরল অবস্থা থেকে, কোনো জীবের সরল অবস্থা থেকে জটিলতার দিকে পর্যায়ক্রমিক অতি ধীর ও ধারাবাহিক পরিবর্তনকে বিবর্তন বা অভিব্যক্তি বলে। তো অনেক সময় পরীক্ষায় বিবর্তন না বলে অভিব্যক্তিও বলতে পারে। সো দুইটার ডেফিনেশনই এটা হবে। তো বিবর্তন বলুক বা অভিব্যক্তি বলুক, অভিব্যক্তি কিন্তু এক ধরনের বিবর্তন। সো অভিব্যক্তি শব্দটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে হোয়াট ইজ অভিব্যক্তি। তুমি এই ডেফিনেশনটাও লিখে দিতে পারবা, বিবর্তন বললে বা ইভলিউশন বললে এই ডেফিনেশনটা তুমি লিখে দিতে পারবা। দেখো আমি এতক্ষণ ধরে যা বলছি, দেখো কোনো জীবের সরল, আমি বললাম না সরল থেকে জটিলতার দিকে পর্যায়ক্রমিক অতি ধীর, আমি বারবার মেনশন করছি বিবর্তন অনেক ধীর একটা প্রসেস, অনেক স্লো একটা প্রসেস। তো অতি ধীর ও ধারাবাহিক পরিবর্তন, সিস্টেমেটিক্যালি কিন্তু এটা পরিবর্তন হয়, উল্টাপাল্টা কোনো পরিবর্তন না, ধারাবাহিকতা বজায় রেখে পরিবর্তনটা হয়, এটার পর এটা এভাবে পরিবর্তনটা হয়। এটাকেই বলা হয় বিবর্তন বা অভিব্যক্তি। এখানে অভিব্যক্তি শব্দটা কিন্তু এক ধরনের বিবর্তন বোঝাচ্ছে। অভিব্যক্তি শব্দটা যদি আমি একটু তোমাদেরকে বুঝাই, সেটা হচ্ছে অভিব্যক্তি মানে হচ্ছে নতুন নতুন বৈশিষ্ট্য যুক্ত হওয়া, অনেকটা আপডেট করার মতো। ধরে নাও তুমি যে মোবাইল চালাও, ধরে নাও আমি একটা কথাই বলি, তোমরা ধরে নাও তুমি MI সিরিজের যে কতগুলো মোবাইল আছে, নোট 6 প্রো, তারপর আসে নোট 7, তারপর আসে নোট 7 প্রো, তারপর হচ্ছে নোট 8 প্রো, তারপর নোট 9, এভাবে আস্তে আস্তে কিন্তু মোবাইল আপডেট ভার্সন আসে। ঠিক সেম ভাবে অভিব্যক্তি মানে হচ্ছে কোনো জীবটা আপডেট হওয়া, মানে কোনো জীবের নতুন নতুন বৈশিষ্ট্য যুক্ত হওয়া, নতুন নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়ে জীবটার একটা পরিবর্তনকে বোঝাচ্ছে, বা জীবটার একটা আপডেট ভার্সনকেই বোঝাতে হচ্ছে অভিব্যক্তি। সো বিবর্তনও তাই বলে, বিবর্তন মানে হচ্ছে চেঞ্জেস, মানে পরিবর্তন। আমি একটা এক্সাম্পল দিই, যে আমি একটা এক্সাম্পল দিই, তোমাদের বইয়ে আছে, এক্সাম্পলটা হচ্ছে জিরাফের উঁচু গলা।
জিরাফের উঁচু গলা। তোমরা জানো জিরাফ কিন্তু অনেক লম্বা, এবং তার লম্বা হওয়ার কারণ হচ্ছে তার গলাটা অনেক লম্বা, তার গলাটা অনেক লম্বা। সো ধারণা করা হয় যে জিরাফের যে পূর্বপুরুষের যে ফসিলগুলো পাওয়া গেছে, ফসিল মানে তো বুঝো যেগুলা অনেক বছর আগে ছিল এবং মাটিতে পাওয়া যায়, অনেক বছর আগে ছিল এবং সেগুলো মাটিতে পাওয়া যায়। তোমরা ডাইনোসরের কথা শোনো, ডাইনোসর একসময় পৃথিবীতে ছিল এবং ডাইনোসর হাড়গুলা মাটিতে পাওয়া গেছে, এরকম শুনো না? এটা হচ্ছে ফসিল। ঠিক জিরাফ, বর্তমানে যে আমরা জিরাফ দেখি, জিরাফের যে পূর্বপুরুষগুলো ছিল তাদের যে ফসিলগুলো আমরা মাটি থেকে পাইছি, দেখা গেছে তাদের হাড়গুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে তাদের আজকের যে জিরাফগুলোর গলাটা এত লম্বা, ওই পূর্বপুরুষগুলো কিন্তু জিরাফের মতো এরকম গলা লম্বা ছিল না। তাদের লম্বা স্বাভাবিকভাবেই যেরকম আমি ঘোড়ার ক্ষেত্রে বলি, ঘোড়ার মতোই ছিল, মানে ছোট ছিল, গলাটা ছোট ছিল পূর্বপুরুষদের। তাহলে দেখো জিরাফ কোনো একটা কারণে, এই যে তার কারণটা আমরা জানবো কেন জিরাফের গলা লম্বা হয়েছে, এটা আমরা জানবো। তো কোনো একটা কারণে জিরাফ কি করছে, তার গলাটাকে কি করতে হয়েছে, লম্বা করতে সক্ষম হয়েছে। এই যে পরিবর্তন, এই যে নতুন বৈশিষ্ট্য এনে যে একটা চেঞ্জেস করা, এটাই হচ্ছে মূলত অভিব্যক্তি বা বিবর্তন। সো বিবর্তনের সঙ্গে আসলে এটা পরীক্ষা অবশ্যই দিবা। তাহলে আমি একটা লাইন লিখতে পারি এখানে, তোমরা যদি মাইন্ড না করো। লাইনটা হচ্ছে এরকম: বিবর্তনের ফলে অধিকতর জটিল জীবের সৃষ্টি বা আত্মপ্রকাশ ঘটে। আমি বারবার বলতেছি, আমরা বিবর্তনটা কেন ইউজ করি, শব্দটা ইউজ করি যে সরল থেকে জটিল হওয়াটাকে। তো আমরা এই জন্যই বলি যে বিবর্তনের ফলে অধিকতর জটিল জীবের সৃষ্টি বা আত্মপ্রকাশ ঘটে। যেমন একসময় পৃথিবীতে যে জীবগুলো ছিল তাদের হয়তো দেখা গেছে তন্ত্র ছিল না। সাপোজ একসময় যে জীবগুলো ছিল পৃথিবীতে, আজকে আপডেট হতে হতে দেখো যে কিছু জীবের আমরা তন্ত্র দেখতে পাচ্ছি। হয়তো একসময় কিছু জীবের অঙ্গ ছিল না, শুধু কোষ ছিল অথবা টিস্যু ছিল, অঙ্গ ছিল না। আপডেট পরিবর্তন হতে হতে অঙ্গ আসছে। তারপর দেখা গেছে তন্ত্র ছিল না, পরিবর্তন হতে হতে তন্ত্র আসছে। আজকে আমরা কমপ্লিট প্যাকেজ, আজকে আমাদের কোষ আছে, টিস্যু আছে, অঙ্গ আছে, তন্ত্র আছে। আমরা হচ্ছি জটিল জীব, অধিকতর জটিল জীব। আর এটা কিসের কারণে? বিবর্তনের ফলে। এটাই হচ্ছে মেইন কথা। এখন পরীক্ষার জন্য বিবর্তনের সংজ্ঞাটা আসবে এবং এর আগে যে জিনিসগুলো লিখে দিয়েছিলাম এগুলো দরকার। আরেকটা জিনিস তোমাদের বই আছে, হয়তো নাই, সেটা হচ্ছে মানে গার্জিয়ান স্পন্সারের বইয়ে নাই হয়তো, সেটা হচ্ছে বিবর্তনের প্রকারভেদ। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। তো এখন ভাইয়া বিবর্তনের প্রকারভেদটা লিখবো, তোমরা একটু মনোযোগ দিবা বিবর্তন প্রকারভেদটা একটু বোঝার জন্য। তাহলে দেখো আমি এখন যে জিনিসটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে বিবর্তনের প্রকারভেদ। তোমরা একটু মনোযোগ দিবা। আমি যেটা পড়াবো সেটা হচ্ছে বিবর্তনের প্রকারভেদ। 1 নাম্বার দাও এখানে আমাদের সাথে সাথে লিখো। 1 নাম্বার হচ্ছে মাইক্রো বিবর্তন। 1 নাম্বার হচ্ছে মাইক্রো বিবর্তন। 2 নাম্বার হচ্ছে ম্যাক্রো বিবর্তন। 3 নাম্বার হচ্ছে মেগা বিবর্তন। এই 3টা আগে একসাথে শিখবো, আরো 2টা আছে, এই 3টা আগে শিখবো কারণ এই 3টা একসাথে শেখা দরকার আছে। দেখো মাইক্রো শব্দটা অর্থ তুমি যদি হিসাব করো, মাইক্রো শব্দটার অর্থ হচ্ছে ছোট, ম্যাক্রো শব্দটার অর্থ হচ্ছে বড়, আর মেগা শব্দটার অর্থ হচ্ছে অনেক বড়। তাহলে আমি যদি এখানে লিখি, একটু লিখে দিই, আমি যদি এখানে একটু লিখি তোমরা আমার সাথে সাথে লিখতে পারো। মেগা মানে বোঝাচ্ছে অনেক বড়, ম্যাক্রো মানে বোঝাচ্ছে বড়, আর মাইক্রো মানে বোঝাচ্ছে ছোট। তাহলে আসো এই 3টার মানেটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে কেন এরকম বলা হচ্ছে, কেন এটা মাইক্রো বিবর্তন বলা হচ্ছে। দেখো এখানে আমি মাইক্রো বিবর্তন বলতেছি, সেটা হচ্ছে জিনের পরিবর্তনটাকে বলা হয় মিউটেশন। জিনের পরিবর্তন হয়ে নতুন
জাত সৃষ্টি, এটাই হচ্ছে মাইক্রো বিবর্তন। জিনের পরিবর্তন হয়ে নতুন জাত সৃষ্টি, এটা হচ্ছে মাইক্রো বিবর্তন, মানে ছোট বিবর্তন। মানে এখানে বিবর্তনটা তেমন ঘটে না। এটা মানেটা কি? তোমরা জানো আমাদের সকল কিছু বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন। এখন জিনের পরিবর্তনকে আমরা বলি মিউটেশন। আমি তোমাদেরকে মিউটেশন পড়াইছিলাম। জিনের পরিবর্তনকে বলা হয় মিউটেশন। তাহলে কোনো একটা জিন যদি স্লাইটলি চেঞ্জ হয়ে যায়, তাহলে ওই বৈশিষ্ট্যটা তৈরি না হয়ে, যে বৈশিষ্ট্যটা তৈরি হওয়ার কথা ছিল আগে, যে জিনটা ছিল সেটা তৈরি না হয়ে যদি জিন চেঞ্জ হয়ে যায়, তাহলে বৈশিষ্ট্যও চেঞ্জ হয়ে যাবে। আর বৈশিষ্ট্য চেঞ্জ হওয়ার মাধ্যমে আমরা একটা কি পেয়ে যাব? নতুন জাত পেয়ে যাব। ব্যাপারটা কিরকম? একটা এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, যেমন ধান। তোমরা জানো ধানের বিভিন্ন উন্নত ধরনের জাত তৈরি করা হচ্ছে। আর ধানের বিভিন্ন ধরনের জাত, উচ্চ ফলনশীল জাত তৈরি করা হচ্ছে জিনের পরিবর্তন করে, মানে মিউটেশন করে। বিজ্ঞানীরা ধানের বিভিন্ন ধরনের জাত উদ্ভাবন করতেছেন। কি করে? জিনের পরিবর্তন করে বা মিউটেশন করে। এই যে জিনের পরিবর্তন করছে, করার কারণে ধানের একটা নতুন জাত আবিষ্কার হয়েছে। ব্যাপারটা এমন না যে নতুন প্রজাতি আবিষ্কার হয়েছে। ধান কিন্তু ধানই আছে। খেয়াল করো, ধান কিন্তু ধানই আছে, কিন্তু ধানের নতুন জাত আবিষ্কার হয়েছে বলছি। ধান কিন্তু ধানই আছে, তুমি ধানকে তো অন্য কিছু বলে ফেলতে পারবে না। ধান ধানই আছে, মানে প্রজাতিটা সেম আছে। জাস্ট ওই প্রজাতির কিছু নতুন প্রকরণ আবিষ্কার হয়েছে, নতুন ভ্যারাইটি পাওয়া গেছে, মানে নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। তো এখানে তেমন বেশি বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, যা স্লাইটলি একটু বিবর্তন হয়েছে। এটাই হচ্ছে মাইক্রো বিবর্তন। ধানের জাত হচ্ছে তার একটা এক্সাম্পল, যেখানে আমরা জিনের পরিবর্তন করে ধানের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করি। তার মানে এই নয় যে ধানটা অন্য কিছু হয়ে গেছে, ধান কিন্তু ধানই আছে। তার মানে এখানে ছোটখাটো বিবর্তন হয়েছে না, তাই এটা হচ্ছে মাইক্রো বিবর্তন। তো ম্যাক্রো বিবর্তন মানে কি? ম্যাক্রো বিবর্তন মানে হচ্ছে যখন উপপ্রজাতি হতে নতুন প্রজাতির সৃষ্টি হয়। এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ম্যাক্রো মানে বড়, তার মানে এটা হচ্ছে মাইক্রো, এটা হচ্ছে ম্যাক্রো, মানে বড়। বড় মানে এটা হচ্ছে একটুখানি বড় বিবর্তন হবে। মানেটা কি? যেমন দেখো এখানে ধানটা ধানই থেকে গেছে, যা ধানের নতুন জাত আবিষ্কার হয়েছে। আর এখানে একেবারে নতুন প্রজাতি তৈরি হবে। দাও এই লাইনটা ফোকাস দাও। নতুন প্রজাতি তৈরি হবে। এখানে কিন্তু ধান কিন্তু ধানই থেকে গেছে, মানে এই প্রজাতিটা এই প্রজাতি থেকে গেছে, নতুন কোনো প্রজাতি আসে নাই। কিন্তু এখানে একটু বড় বিবর্তন হওয়াতে দেখো নতুন একটা প্রজাতি সৃষ্টি গেছে। ব্যাপারটা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বলি, ব্যাপারটা কিন্তু সত্যিকারের না। সেটা হচ্ছে ধরে নাও এই ধানটা ধান না হয়ে গম হয়ে গেছে। এটা বোঝানোর জন্য বলতেছি, সত্যিকারে হয় না। ধানটা ধান না হয়ে গম হয়ে গেছে। তাহলে ধান একটা প্রজাতি, গম একটা আলাদা প্রজাতি। তাহলে দেখো ধানটা যখন গম হয়ে যায়, তখন আমি বলতে পারি না নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে। তার মানে এটা একটা বড় সড়ো বিবর্তন না? ধানটা বিবর্তিত হয়ে গম হয়ে গেছে, নতুন একটা প্রজাতি পেয়ে গেছে। ধান আর গম কি সেম প্রজাতি? না, নতুন একটা প্রজাতি হয়ে গেছে। তার মানে এখানে একটা বড় সড়ো বিবর্তন হওয়াতে উপপ্রজাতি হতে নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে ম্যাক্রো বিবর্তন। কম্পেয়ার করবা, মেগা মানে অনেক বড় বিবর্তন হবে। এত বড় বিবর্তন হবে যে সেটা হচ্ছে অসংখ্য প্রজাতি থেকে নতুন অসংখ্য প্রজাতি হতে অসংখ্য প্রজাতি হতে ট্যাক্সা সৃষ্টি হবে। তোমরা কি ট্যাক্সা চিনো? ট্যাক্সা চিনো? ট্যাক্সা, যারা ট্যাক্সা চিনো না তাদেরকে দিক দিয়ে একটু বলতেছি। ট্যাক্সা মানে কি? তোমরা জানো প্রজাতি শ্রেণীবিন্যাসের একটা জাস্ট ট্যাক্সন বা একটা জাস্ট ধাপ। এরকম অসংখ্য ট্যাক্সন আছে যেটা প্রজাতির উপরে। যেমন প্রজাতির পরে আছে অনেকগুলো প্রজাতি মিলে হয় গণ, তাহলে গণ তৈরি হয়ে গেছে। অনেকগুলো গণ হয় তবে বর্গ, তারপর আসে গোত্র। এরকম আস্তে আস্তে আসে যে তোমার পর্ব, এরকম আস্তে আস্তে আসে পর্ব, তারপর আসে বিভাগ। এই যে এগুলোকেই তো একসাথে, এগুলোকে সবগুলোকে একসাথে কি বলে? ট্যাক্সা বলে, ইনক্লুডিং প্রজাতি।
তাহলে শুধু অসংখ্য প্রজাতি আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, গণ হয়ে যাচ্ছে। গণ থেকে আস্তে আস্তে বর্গ, বর্গ গোত্র, তারপর পর্ব বিভাগ, এই যে অসংখ্য ট্যাক্স হয়ে যাচ্ছে। তার মানে অসংখ্য না, এখানে অনেকগুলো না, তার মানে এটা অনেক বড় একটা বিবর্তন, যে অসংখ্য প্রজাতি আস্তে আস্তে গণ তৈরি করতেছে, বর্গ তৈরি করতেছে, গোত্র তৈরি করতেছে, বিভিন্ন মানে এখানেও কিন্তু বিবর্তন হচ্ছে, পর্ব তৈরি করতেছে, বিভাগ তৈরি করতেছে, অসংখ্য তৈরি করতেছে। এটা একটা বড়সড় বিবর্তন, এটাও কি একটা বড়সড় বিবর্তন, এটাকে বলা হয় মেগা বিবর্তন। তাহলে এই বিবর্তন এই 3 প্রকার তো আছে। আরেকটা হচ্ছে আরো 2 প্রকার আছে, যেটা একটু মনে রাখতে হবে। এরকম দেখো 4 নাম্বার দিয়ে, এই 3টা একসাথে মনে রাখবা। 4 নাম্বার দিয়ে মনে রাখবে এরকম প্রোগ্রেসিভ বা অগ্রগামী বিবর্তন। ব্যাপারটা একদম সোজা, প্রোগ্রেসিভ বা অগ্রগামী বিবর্তন, এটা আমি বুঝাচ্ছি। প্রোগ্রেসিভ বা অগ্রগামী বিবর্তন, এটা আমি বুঝাচ্ছি। দেখো, সেটা হচ্ছে এই প্রোগ্রেসিভ বা অগ্রগামী বিবর্তনটা আমরা ইজিলি বুঝি, সেটা হচ্ছে সরল প্রাণী থেকে জটিল প্রাণী হওয়া। সরল প্রাণী থেকে জটিল প্রাণী হওয়াটাই হচ্ছে প্রোগ্রেসিভ বা অগ্রগামী বিবর্তন। আর বর্তমানে আমরা যেটা নর্মালি বিবর্তন বলতে যেটা বুঝি, সেটা হচ্ছে আমরা এই প্রোগ্রেসিভ বা অগ্রগামীকে বলি। দেখো এখানে অগ্রগামী কেন বলতেছে, কারণ সরল থেকে আস্তে আস্তে কি হচ্ছে, জটিল হচ্ছে, মানে সামনের দিকে আগাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে বিদায় এটাকে বলা হয় অগ্রগামী। যেমন আমাদের যে পরিফেরা পর্ব আছে, পরিফেরা পর্বটা হচ্ছে সবচেয়ে সরলতম প্রাণী। এই পরিফেরা পর্বটা আপডেট হয়ে আস্তে আস্তে আসছে নিডারিয়ার পর প্লাটিহেলমিনথেস, এভাবে আস্তে 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 সবচেয়ে উন্নত একটা পর্ব চলে আসছে, যেটা হচ্ছে কর্ডাটা। তাহলে মানে এখানে আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলতে পারি, সরল প্রাণী বলতে যদি পরিফেরাকে বলি, পরিফেরা পর্বকে বলি, তাহলে জটিল প্রাণী হচ্ছে আমাদের কর্ডাটা। তাহলে দেখো তো সামনের দিকে অগ্রসর হয়েছে না, এবং সামনের দিকে অগ্রসর হয়ে সরল থেকে জটিল হয়েছে। এটা হচ্ছে প্রোগ্রেসিভ বা অগ্রগামী বিবর্তন, এটা আমরা সহজে বুঝি। এই প্রোগ্রেসিভ বা অগ্রগামীর উল্টা একটা আছে। উল্টা মানে ভাইয়া, উল্টা মানে হচ্ছে রেট্রোসিভ। উল্টা মানে হচ্ছে রেট্রোগেসিভ। এটা উল্টাটা হচ্ছে রেট্রোগেসিভ বা অবনয়নশীল বিবর্তন। এটা হচ্ছে উল্টাটা, অবনয়নশীল বিবর্তন। দেখো রেট্রো শব্দটার অর্থ হচ্ছে বিপরীত। ভাইয়া কিসের বিপরীত? মানে হচ্ছে এটা যেরকম সরল থেকে জটিল হয়, এখানে কিন্তু উল্টাটা হয়। মানে এটার ক্ষেত্রে আমরা দেখি জটিল থেকে সরল হওয়া। তার মানে এখন আমরা অনেকে কনফিউজ, ভাই এরকম কি সম্ভব কিনা, জটিল থেকে সরল হওয়া এরকম কি সম্ভব কিনা। আমরা তো এটা জানি যে সরল থেকে ভাইয়া জটিল হইতে পারে, বাট এরকম সম্ভব কিনা, জটিল থেকে সরল হওয়া সম্ভব, বাট এটা রেয়ার। সম্ভব বাট রেয়ার, খুব কমই দেখা যায়। মানে জটিল থেকে সরল সম্ভব বাট রেয়ার, খুবই কম দেখা যায়। আমি একটা এক্সাম্পল দিই। তোমরা জানো গৃহপালিত পশুগুলো যদি দেখো, তাদের লেজ আছে, এবং মানুষের ক্ষেত্রে জানো তোমরা মানুষের লেজ নাই। কিন্তু আমরা এটা জানি ভ্রূণ অবস্থায় মানুষের লেজ দেখা যায়, মানব ভ্রূণে কিন্তু লেজ দেখা যায়। আর যখন মানব ভ্রূণ থেকে আস্তে আস্তে উন্নততর জীব হয়ে যায়, এই লেজটা গায়েব হয়ে যায়, মানে লেজটা চলে যায়। এই যে লেজ ছিল সেটা আমরা কেমনে বুঝি? কারণ আমাদের আজও একটা লেজের অস্থি থেকে গেছে, সেটা হচ্ছে ককটিক্স নামক লেজের অস্থি আমাদের শরীরের থেকে গেছে। এর থেকে বোঝা যায় যে লেজের বিলুপ্তি ঘটছে। ককটিক্স নামক লেজের অস্থি আমাদের শরীরের থেকে গেছে। এর থেকে বোঝা যায় আমাদের একসময় লেজ ছিল, মানে মানব ভ্রূণে, এবং এটা পরিবর্তিত হইতে হইতে লেজটা গায়েব হয়ে গেছে। তার মানে এখানে একটা জটিল অঙ্গ ছিল, ওই অঙ্গটা, জটিল অঙ্গটা আস্তে আস্তে গায়েব হয়ে গেছে। তার মানে এখানে আমি একটু বলতে পারি যে এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে এটা হচ্ছে নট প্রাণী, এটা মানে বোঝাচ্ছে অঙ্গের বিলুপ্তি হওয়া। এটা মানে বোঝাচ্ছে কোনো কিছুর বিলুপ্তি, মানে অঙ্গের বিলুপ্তি হওয়া। অঙ্গ ডাইরেক্ট বিলুপ্তি হয়ে গেছে। যেমন এক্সাম্পল, লেজের বিলুপ্তি, মানুষের লেজের বিলুপ্তি।
আমরা লেজটাকে জটিল অংশ বলতে পারি, আর না থাকাটাকে সরল অংশ বলতে পারি। তাহলে জটিল গঠন হতে সরল অংশ হচ্ছে আমাদের প্রয়োজনে, সেটা হচ্ছে লেজটা গায়েব হয়ে গেছে, অঙ্গের বিলুপ্তি করছে। অঙ্গের কি করছে? বিলুপ্তি করছে। অঙ্গের কি করছে? বিলুপ্তি করছে। আর একটা অংশ হচ্ছে যে এক সময় মানুষের ক্ষেত্রে বা পূর্বপুরুষের ক্ষেত্রে দেখা গেছে, আগেরকার সময়ে যারা ছিল তাদের ক্ষেত্রে দেখা গেছে অ্যাপেন্ডিক্স নামক যে অঙ্গটা ছিল সেটা অনেক বড় ছিল। আস্তে আস্তে দেখা গেছে যখন আমরা এই আজকের যে প্রাণী মানুষগুলো আমরা আছি তাদের ক্ষেত্রে দেখা গেছে অ্যাপেন্ডিক্সটা এখন অনেক ছোট। তো এই অ্যাপেন্ডিক্স যেটা আগে জটিল ছিল, বড় ছিল, সেটা বড় থেকে থেকে আস্তে আস্তে কী হয়ে গেছে? এখন ছোট হয়ে গেছে। তাহলে জটিল থেকে আস্তে আস্তে কী হয়ে গেছে? সরল হয়ে গেছে। তো এটাই বোঝাচ্ছে, এটা খুব রেয়ার, এটা বোঝাই যায় না, এটা খুব রেয়ার। সো রেয়ার কয়েকটা এক্সাম্পল জাস্ট দিছি। এটাই হচ্ছে বিবর্তনের প্রকারভেদ। আশা করি বুঝতে পারছো। এই তিনটা একসাথে শিখবা আর এই দুইটা একসাথে শিখবা, কারণ হচ্ছে এই তিনটা একসাথে শিখলে মনে রাখতে পারবা। দেখো, এই তিনটা একে অপরের সাথে কানেক্টেড আর এই দুইটা একে অপরের সাথে কানেক্টেড। সেইভাবে আলাদা আলাদা করে শিখবা। তোমরা আমাকে একটু কমেন্টে বলো বিবর্তনের প্রকারভেদ পরীক্ষায় কেমনে আসবে। দেখো, পরীক্ষায় আসবে মাইক্রো বিবর্তন কি, জ্ঞানমূলক প্রশ্ন আসবে। তুমি এটা লিখে দিবা, জিনের পরিবর্তনে নতুন জাত সৃষ্টি হওয়াকে বলা হয় মাইক্রো বিবর্তন। পরীক্ষায় আসবে ম্যাক্রো বিবর্তন কি, তুমি বলবা উপপ্রজাতি হলে নতুন প্রজাতি সৃষ্টি হওয়াটাই ম্যাক্রো বিবর্তন। পরীক্ষায় আসবে মেগা বিবর্তন কি, তুমি বলবা নতুন অসংখ্য প্রজাতি হচ্ছে ট্যাক্সা সৃষ্টি হওয়া হচ্ছে মেগা বিবর্তন। পরীক্ষায় আসবে প্রোগ্রেসিভ বা অগ্রগামী বিবর্তন কি, তুমি বলবা সরল প্রাণী থেকে জটিল প্রাণী হওয়া হচ্ছে অগ্রগামী বিবর্তন। পরীক্ষা আসবে রেট্রোগ্রেসিভ বা অবনয়নশীল বিবর্তন কি, তুমি বলবা এটা থেকে এটা হওয়া হচ্ছে অবনয়নশীল বিবর্তন। তোমরা আমাকে এতটুক বলো, এতটুক পারবা কিনা একটু কমেন্টে জানাও। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বা পরীক্ষায় আসলে এগুলো পারবা কিনা। ক্লিয়ার ভাইয়া বলতেছ, বাকিরা বলো ক্লিয়ার। ওকে, ক্লিয়ার বলতেছ। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। ক্লিয়ার, ক্লিয়ার জিজ্ঞেস করো, না হলে আরেকটা টপিকে যেতে হবে। ক্লিয়ার? ওকে ওকে, জি পারবো। ওকে, পারবো বলতেছ। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, পারবো। ওকে ওকে। বোর্ডের অবস্থা এমন কেন ভাইয়া? জানি না ভাইয়া কেন অবস্থা। ওকে ওকে, পারবো। ওকে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। দেখো, এইবার আমরা আরেকটা টপিকে যাব, সেটা হচ্ছে বিবর্তন সম্বন্ধে। সে অনেক আগে থেকেই কিন্তু গবেষণা হচ্ছে, মানে অনেক আগে থেকে খ্রিস্টপূর্ব থেকে হচ্ছে, কিন্তু কেউ তখন বিবর্তন কিভাবে হতো সেটা বুঝাতে পারতো না বা ব্যাখ্যা ট্যাখ্যা করতে পারতো না। জাস্ট সবাই বিলিভ করতো বিবর্তন হচ্ছে, মানে একটা চেঞ্জেস হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে, এটা সবাই বিলিভ করতো। বাট সমস্যা হচ্ছে তখন কেউ এটা কি করতে পারতো না, দেখাতে পারতো না বা বলতে পারতো না। তো বিবর্তন রিলেটেড কয়েকজন বিজ্ঞানী কিছু সূত্র তথা বা কিছু মতবাদ দিছেন, যেগুলা খুব বেশি গ্রহণযোগ্যতা পাইছিল এক সময়। এবং তার মধ্যে আজকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে ডারউইনের যে বিবর্তনের যে থিওরিটা আছে ওইটা সবচেয়ে গ্রহণযোগ্য। এরকম কিন্তু অনেকজনের ছিল যেগুলো মতবাদগুলো দিয়েছিল, এবং সেই সময় এগুলো খুব ভালো ছিল বা এগুলো গ্রহণযোগ্য ছিল। তো আস্তে আস্তে এগুলোতেও কিছু ভুল টুল পাওয়া গেছে, বা অনেকে এগুলোর সাথে মত দেয় নাই, অনেকে মত দিয়েছে, অনেকে দ্বিমত দেয় নাই। এরকম করতে 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 দেখা গেছে চার্লস ডারউইন যে বিবর্তনের যে মতবাদটা দিছে, এটা প্রায় কম বেশি সবাই কিন্তু অধিকাংশই কিন্তু এটাকে সাপোর্ট দিছে। সবাই যে সাপোর্ট দিবে এমন না, অধিকাংশই কিন্তু সাপোর্ট দিছে। তাই বিবর্তনের ক্ষেত্রে আমরা ডারউইনের কথাই মাথায় আসে আমাদের, বা ডারউইনকেই আমরা মনে রাখি। সো সবাই দেখবা বিবর্তন বলে সবাই ডারউইনের কথাই বলে। কি জন্য? কারণ তার থিওরিটা অধিকাংশ বিজ্ঞানীরা একমত ওনার সাথে। বাকিরাও থিওরি দিছে, বাট বাকিদের থিওরি কি হয়েছে, অনেকে আস্তে আস্তে দ্বিমত দিছে, অনেকে একমত দিছে, অনেকে দ্বিমত পোষণ করছে। এই করতে করতে ওগুলো অনেকটা বাতিলের খাতায় চলে গেছে। তো এরকম বিবর্তনের মতবাদ আমাদেরকে পড়তে হবে। আমি যদি বলি বিবর্তনের মতবাদ সমূহ খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 3টা মতবাদ আছে, 3টা মতবাদ তোমাদের সিলেবাস আছে। তার মধ্যে প্রথম যে মতবাদ,
এটাকে বলা হয় বিজ্ঞানী ল্যামার্কের মতবাদ। ল্যামার্কের মতবাদ। ল্যামার্ক একজন সায়েন্টিস্ট, এবং এই ল্যামার্ক হচ্ছে আমাদের বায়োলজি শব্দটার প্রবক্তা। বায়োলজি শব্দটা যে আমরা পড়ি, এই বায়োলজি শব্দটির প্রবক্তাই হচ্ছে লেমার্ক। বায়োলজি শব্দটার প্রবক্তা হচ্ছে লেমার্ক। তো বিবর্তন নিয়ে কেউ তেমন কিছু, এক সময় কেউ তেমন কিছু বলতো না, বা কিছু বলতো না বলতে হয়তো বিলিভ করতো যে বিবর্তন আছে, বাট কিছু বলার মতো মুখ থাকতো না। তো সর্বপ্রথম লেমার্কই একটা মতবাদ নিয়ে আসছে বিবর্তন নিয়ে, ওটাকেই বলা হয় লেমার্কের মতবাদ। লেমার্কের মতবাদকে আমরা আরেক নামে চিনব, যেটাকে বলা হয় লেমার্কিজম। লেমার্কিজম। লেমার্কের মতবাদকে আমরা আরেকটা নামে চিনব, লেমার্কিজম। শুধু এই নামে চিনলেই লেমার্কের মতবাদকে চিনা হইল না, আরেকটা নামে চিনতে হবে। সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। দেখো, পিকুলিয়ার একটা নাম না, উত্তরাধিকার মতবাদ। এটা কেন, এটা আমরা পরে জানবো। কেন এটাকে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ বলা হয় সেটা আমরা কিন্তু পরে জানবো। ওয়েট। কেন এটাকে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ বলা হয় সেটা আমরা জানতে পারবো। এখন তোমরা এই ল্যামার্কের মতবাদের 3টা মতবাদ অবশ্যই জানতে হবে, কারণ অনেক সময় পরীক্ষায় ল্যামার্কের মতবাদ না বলে ল্যামার্কিজম বলে, ল্যামার্কিজম না বলে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ বলে। এখন যে শুধু এই ল্যামার্কের মতবাদ শব্দটাই শিখে গেছে, তাকে যদি তুমি এটা বলো, সে বলবে এটা তো বইয়ে ছিল না, এরকম বলবে। বাট সে তো পড়ে নাই, মোট কথা হচ্ছে সে তো পড়ে নাই। আরেকটা মতবাদ হচ্ছে এই যে বিখ্যাত ডারউইনের মতবাদ। বিখ্যাত কি? ডারউইনের মতবাদ। ডারউইনের মতবাদকেও কি বলে? ডারউইনিজম বলে। ডারউইনিজম বলে। আবার এটা আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ। প্রাকৃতিককে ইংরেজিতে বলে ন্যাচারাল, নির্বাচনকে বলা হয় সিলেকশন। তাই অনেকে এটাকে বলা হয় ন্যাচারাল সিলেকশন, ইংরেজিতে বলে থিওরি। সো ইংরেজিটাও মনে রাখবা, এটাকে বলা হয় ন্যাচারাল সিলেকশন থিওরি, মানে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। অনেক সময় অনেকে শুধু ডারউইনের মতবাদ বা ডারউইনিজম শব্দটাই পড়বে, বাট এটা না পড়লে কিন্তু তুমি বুঝবা না। তোমাকে যদি বলে যে প্রাকৃতিক নির্বাচন মতবাদটি লিখো, এখন তুমি তো জানোই না প্রাকৃতিক নির্বাচন মতবাদটা আসলে কি। এটা তো ডারউইনের মতবাদটাই তো প্রাকৃতিক নির্বাচন মতবাদ। সো ওটা লিখতে বললে কিন্তু তখন তুমি তো লিখতে পারবে না, বিকজ তুমি অল্টারনেটিভ নেমগুলো জানো না। এই 2টা মতবাদ অবশ্যই শিখতে হবে। এই 2টা মতবাদের পাশাপাশি আরেকটা মতবাদ শিখতে হবে, সেটা হচ্ছে নিউ ডারউইনিজম বা অগাস্ট। আমি নামগুলো বুঝাচ্ছি, এগুলো ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু এগুলো নামগুলো এরকম কেন আমি বলতেছি। অগাস্ট ভাইসম্যানের নব্য ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষ মতবাদ, এটা আরেকটা থিওরি। সেটা এই থিওরিটা এরকম কেন আমি বলতেছি, ডারউইন যখন তার মতবাদটা দিছে, ওই মতবাদে যে ভুলগুলো ছিল, মানে যে অংশগুলো নিয়ে বিজ্ঞানীরা দ্বিমত পোষণ করছে, দেখো উনার মতে অধিকাংশ মতবাদেই কিন্তু, মানে অধিকাংশ পয়েন্টে কিন্তু সবাই একমত পোষণ করছে, বাট কিছু কিছু পয়েন্ট আছে যেগুলোতে বিজ্ঞানীরা কি করছে, যে দ্বিমত পোষণ করছে। তো এই পয়েন্টগুলো নিয়ে কাজ করছিল অগাস্ট ভাইসম্যান। উনি হচ্ছে একজন সায়েন্টিস্ট। ওই যে ডারউইনের যে মতবাদগুলোতে অধিকাংশ বিজ্ঞানীরা দ্বিমত পোষণ করছিল,
ওগুলা নিয়ে কাজ করছিল অগাস্ট ওয়েসম্যান, ওগুলাকে সংশোধন করে ডারউইনের মতবাদটাকে মডিফাই করছে। সো মডিফাই করছে বিধায় এটাকে বলা হয় নিউ মানে নতুন, তাই এটাকে বলা হয় নিউ ডারউইনিজম। মানে নিউ ডারউইনিজম মানে ডারউইনের সংস্করণ, ডারউইনের মতবাদের সংস্করণ। যে যে জায়গায় সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে অগাস্ট ওয়েসম্যান কাজ করছে। অগাস্ট ওয়েসম্যান কাজ করে এটার নাম দিয়ে দিচ্ছে নিউ ডারউইনিজম। বাংলায় বললেন নব্য মানে নতুন, তো বাংলায় এটাকে বলা হয় নব্য ডারউইনবাদ। আর এটা আরেকটা নাম আছে আধুনিক সংশ্লেষ মতবাদ। এখন জেনে লাভ নাই এটাকে কেন আধুনিক সংশ্লেষ মতবাদ বলে, এটা পরে বলবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই তিনটা তোমাকে অবশ্যই জানতে হবে, যে পরীক্ষার জন্য লাগবে অবশ্য এই তিনটা মতবাদ সম্বন্ধে জানতে হবে। এছাড়া কি শুধু এই তিনটা মতবাদই আছে, আর কোনো মতবাদ নাই? আরো অনেক মতবাদ আছে যেগুলা গ্রহণযোগ্যতা পাইছিল এক সময়, সেগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নাই। যেমন মনে রাখতে পারো এভাবে, এডিশনাল দিয়ে মনে রাখতে পারো, এডিশনাল দিয়ে মনে রাখতে পারো, এডিশনাল দিয়ে মনে রাখতে পারো, এডিশনাল দিয়ে এই অগাস্ট ওয়েসম্যানেরই একটা ছিল, অগাস্ট ওয়েসম্যানেরই একটা ছিল, সেটা হচ্ছে জাম প্লাজম মতবাদ। এটাকে বলা হয় জাম প্লাজম মতবাদ, অগাস্ট ওয়েসম্যানের। জাস্ট এটা মনে রাখবা যে যে অগাস্ট ওয়েসম্যান জাম প্লাজম মতবাদটা কে দেন, এটা যে মাথায় রাখতে পারো যে জাম প্লাজম মতবাদটা কে দেন। তো জাম প্লাজম মতবাদটা দেয় অগাস্ট ওয়েসম্যান। আরেকটা এডিশনাল মনে রাখবা, আরেকজন বিজ্ঞানী খুবই বিখ্যাত, সেটা হচ্ছে ওর নাম হচ্ছে ডে ভ্রিস। এই বিজ্ঞানী একটা মতবাদ দিছিল, এটাকে বলা হয় পরিব্যক্তি মতবাদ। তো পরীক্ষা আসতে পারে পরিব্যক্তি মতবাদটা কে দিছেন, ডি ভ্রিস। জাম প্লাজম মতবাদটা কে দিছেন, অগাস্ট ওয়েসম্যান। আর সৃজনশীলের জন্য এই তিনটা মতবাদ আমাদের লাগবে। তো আজকের ক্লাসে আমরা এই শুধুমাত্র ল্যামার্কের মতবাদ বা ল্যামার্কিজম বা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদগুলো পড়বো। সো একটু মনোযোগ দিবা, আমরা এখন কিন্তু শুধু এটাই পড়বো, এই দুইটা পরে পড়বো। তাহলে আমি মুছে দিচ্ছি দেখো, ল্যামার্কের মতবাদের তিনটা নাম আছে। একটা হচ্ছে ল্যামার্কের মতবাদ বা ল্যামার্কিজম, আর একটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। তিনটা অল্টারনেটিভ, তিনটাই জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ল্যামার্ক যে মতবাদটা দিছেন, অ্যাকচুয়ালি উনি এটা একটা পাবলিকেশনের মাধ্যমে দিছেন, মানে এটা একটা জার্নাল টাইপসের একটা পাবলিকেশন ছিল। তো এখানে কোনো সূত্র ছিল না। সো ওনার পাবলিকেশনের উপর ভিত্তি করে কয়েকজন বিজ্ঞানী ল্যামার্কের 4টা সূত্র দেন। কয়টা সূত্র? 4টা সূত্র। মনে রাখবা, সূত্রগুলো কিন্তু ল্যামার্ক দেয় নাই, ল্যামার্ক জাস্ট তার গবেষণাটা পাবলিকেশন করছিল। ওই পাবলিকেশনের উপর ভিত্তি করে কয়েকজন বিজ্ঞানী ল্যামার্ক ওখান থেকে মডিফাই করে 4টা সূত্র বাইর করেন। যেরকম ম্যান্ডেলের 2টা সূত্র দেন নাই, মানে ম্যান্ডেল শুধু পাবলিকেশন করছিল আর পাবলিকেশনের উপর ভিত্তি করে 2টা সূত্র দিয়ে দিয়েছিল অন্য 3জন বিজ্ঞানী। ঠিক সেম ভাবে ল্যামার্কের সূত্রগুলো ল্যামার্ক দেন নাই, ওনার পাবলিকেশনের উপর ভিত্তি করে মডিফাই করে কয়েকজন বিজ্ঞানী 4টা সূত্র দিয়েছেন। তাই আমরা ল্যামার্কের মতবাদ যখন পড়বো, তাই আমরা কিন্তু আসলে ল্যামার্কের সূত্রই পড়বো। তো এখানে লিখবা, খুবই ইম্পর্টেন্ট এগুলো, ল্যামার্কের সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। ল্যামার্কের সূত্রসমূহ খুবই ইম্পর্টেন্ট। এবার আমি সূত্রের ব্যাখ্যাও করে দিব। মনে রাখবা, এখানে আমি 2টা জিনিস শিখাবো, একটা হচ্ছে ল্যামার্কের সূত্রসমূহ প্লাস সূত্রের ব্যাখ্যা। খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। সূত্রের ব্যাখ্যা এবং সূত্রসমূহ পরীক্ষায় কিন্তু আসে। তো তোমাকে কিন্তু সূত্রসমূহ মাথায় রাখতে হবে, আবার প্রতিটা সূত্রের ব্যাখ্যাও মাথায় রাখতে হবে। বইয়ে আসে, আমি তো ব্যাখ্যা দিয়ে দিব মুখে, সূত্রগুলো লেখাই দিব, ব্যাখ্যাগুলো মুখে দিয়ে দিব, বুঝে দিব। মুখস্থের কিছু নাই, তুমি বুঝে পরীক্ষা লিখতে পারবা, মুখস্থ করতে হবে না। সূত্রগুলো মুখস্থ রাখতে পারো, বাট ব্যাখ্যাগুলো মুখস্থ করতে হবে। তুমি বুঝে কিন্তু পরীক্ষা লিখে ফেলতে পারবা। একটা গল্পের মতো মনে রাখবা, তো মতবাদ তো গল্পই বলতে পারো। 1 নাম্বার যে সূত্র, এটাকে বলা হয় প্রথম সূত্র। প্রথম সূত্রকে একটা নামে ইন্ডিকেট করা যায়। প্রথম সূত্রকে বলা হয় বৃদ্ধি।
প্রথম সূত্রকে বলা হয় বৃদ্ধির সূত্র। তো প্রথম সূত্রটা আমি লিখতেছি, আমি বুঝাই দিব, তোমরা একটু ধৈর্য ধরো। আমি লিখতেছি, আমি এটা বুঝাই দিব। এই দেখো, এটাই হচ্ছে আমাদের ল্যামার্কের প্রথম সূত্র। আর প্রথম সূত্রের একটা হেডলাইন হচ্ছে, মেইন টপ লাইন হচ্ছে বৃদ্ধি। উনি প্রথম সূত্র দিয়ে বৃদ্ধি বুঝাইতে চাইছে। আর এখানে এটা নিয়ে একটা কথা বলা হয়েছে। কথাটা হচ্ছে এরকম, প্রত্যেক জীব তার জীবনকালে অন্তর্জীবনী শক্তির প্রভাবে দেহের আকার এবং অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাতে চাই। এটাই হচ্ছে তার প্রথম সূত্র। ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমরা বিবর্তন নিয়ে কথা বলি তখন আমরা বলতে চাই যে সরল থেকে জটিল প্রাণী হওয়া। তো একটা জিনিস চিন্তা করো, সরল থেকে যদি জটিল প্রাণী হতে চায় তাহলে সরল জীবে যেগুলো থাকে না, জটিল জীবে সেগুলো থাকতে হবে। যেমন তোমরা দেখো, সরল জীব বলতে আমি বুঝাই, ধরো একটা এককোষী জীব। এককোষী জীব শুধুমাত্র এখানে একটা কোষই আছে, ওই কোষই সব কিছু করে। এখন আমি যদি একটা গরুর কথা বলি, গরুতে শুধুমাত্র কোষ থাকে না, গরুতে কিন্তু টিস্যু থাকে। শুধু টিস্যু থাকে না, অঙ্গ থাকে। শুধু অঙ্গ থাকে না, তন্ত্র থাকে। তাহলে এই যে সরল থেকে একটা জটিল জীব দেখতেছি, সরল জীবে যা থাকে না জটিল জীবে থাকে। আবার তুমি যদি দেখো, সরল জীবের যে আকারটা থাকে জটিল জীবের আকার তুলনায় সেটা অনেক নগণ্য। একটা সরল জীব যেটা এক কোষী, সেটা তো তুমি চোখে দেখতেছোই না, মাইক্রোস্কোপ লাগতেছে, যেমন ব্যাকটেরিয়া। এবার তুমি একটা গরুকে দেখো, একটা গরু কত বড়, একটা গরু কত বড়। তার মানে এখানে কিন্তু আবার আকার বৃদ্ধি পাওয়াটাকে বোঝাচ্ছে। সো এখানে মেইন দুইটা লাইন, একটা হচ্ছে দেহের আকার আর একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি। একটা হচ্ছে দেহের আকার আর একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি। এটা দ্বারা উনি এটা বুঝাতে চাইছে। তার মানে বিবর্তনের প্রথম কারণটা উনি জানাইতে চাইছে যে প্রত্যেকটা জীব তার দেহের আকার এবং তার অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাতে চায়। এখন এই ঘটাতে চায় কিসের জন্য বা কেন পারে, ঘটাতে কেন পারে? উনি বলছে অন্তর্জীবনী শক্তির প্রভাবে। মানে তার ভিতরে এমন একটা শক্তি আছে, যে শক্তির কারণে দেহের আকার বেড়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ বেড়ে যায়। ব্যাপারটা ফানি মানে ফানি তো, যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে তোমার ভিতরে, ওইটার কারণে তোমার দেহের আকার বেড়ে যাবে বা প্রাণীর আকার বেড়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ বেড়ে যাবে। ব্যাপারটা আসলেই ফানি। সো এই যে সুপার ন্যাচারাল পাওয়ার যেটা জীবের ভিতরে থাকবে, ওই জীবের ভিতরের কারণেই দেহের আকার বৃদ্ধি পাবে, অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটবে। এটা তো আমরা জানি, দেহের আকার তো বৃদ্ধি পেতে হবে, কারণ বিবর্তন হতে হলে তো চেঞ্জেস লাগবে। চেঞ্জেস মানে দেহের আকার বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক। অঙ্গ প্রত্যঙ্গেরও বৃদ্ধি করতে হবে। দেখো, সরল জীবে যা থাকবে না, জটিল জীবে তো তা থাকতে হবে, এগুলো তো আমরা মানি। বাট এটা কেন হয় সেটার ব্যাখ্যা উনি কি দিছে দেখো, অন্তর্জীবনী শক্তি পাবে। মানে তোমার ভিতরেই একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে, যেটার কারণে দেহের আকার বৃদ্ধি পায়, অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পায়। বাট ব্যাপারটা কিন্তু হাস্যকর, ব্যাপারটা কিন্তু কি হাস্যকর, মানে সাইন্টিফিক না। ব্যাপারটা কিন্তু সাইন্টিফিক না, নাকি সাইন্টিফিক নাকি? ব্যাপারটা কিন্তু সাইন্টিফিক না। অনেকটা মার্বেল সিরিজের মুভিগুলোর মতো হয়ে গেল, তাই না? মার্বেল সিরিজে কি, মার্বেল ডিসি বলো, ওই সকল মুভির মতো হয়ে গেল, যাদের কাছে সুপার ন্যাচারাল পাওয়ার থাকে তাদের মতো হয়ে গেল, তাই না? সো এখন কথা হচ্ছে, এটার একটা উনি প্রমাণ দিতে চাচ্ছিলেন, যে প্রমাণটা কিরকম। মানে আমি ব্যাখ্যা দিচ্ছি, দেখো এখন দেখো ব্যাখ্যাটা, এখন আমি দেখাচ্ছি ব্যাখ্যা। উনি প্রমাণটা দিছে এরকম, আমরা যে পর্ব দেখছিলাম, 9টা পর্ব পড়ছিলাম, 9টা পর্বের মধ্যে শুরু হয়েছে পরিফেরা থেকে, শেষ হয়েছে কর্ডাটা দিয়ে। এটা হচ্ছে ব্যাখ্যা, মানে ল্যামার কিভাবে ব্যাখ্যা দিছে দেখো।
কারণ আমি ব্যাখ্যা বুঝে দিয়ে বলছি না। পরিফেরার যদি তুমি ইয়াগুলা দেখো, পরিফেরার যে প্রাণীগুলা দেখো, যেমন স্পঞ্জ খুবই ছোট, তাহলে এই পরিফেরার যে প্রাণীর আকার আর এই কর্ডাটা পর্বের যে প্রাণীর আকারের মধ্যে একটা ডিফারেন্স আছে কিনা? আছে না? অবশ্যই আছে। পরিফেরা পর্বের প্রাণীগুলো দেখবা অনেক ছোট, বাট কর্ডাটা পর্বের প্রাণীগুলো অনেক বড়। এরপর পরিফেরা থেকে তুমি যদি সামনে আগাও, নিডারিয়াগুলো পরিফেরার চেয়ে বড়। নিডারিয়া থেকে যদি সামনে আগাও মলাস্কা দেখবে আবার পরিফেরার চেয়ে নিডারিয়ার চেয়ে বড়। মলাস্কার সামনে যদি আগাও, যেমন কর্ডাটা দেখবে আবার মলাস্কার চেয়ে বড়। তাহলে যত সামনে অগ্রসর হবে তত দেহের আকার বাড়বে, তত অঙ্গের প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটবে। কারণ অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি না ঘটলে তো তোমার দেহের আকার বাড়বে না। সো অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটবে। এটা উনি ব্যাখ্যা দিয়েছেন যে পরিফেরা থেকে তুমি যত সামনের দিকে যাও ততই দেহের আকার বাড়ে, দেহের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই কেন একটা ব্যাখ্যা তো লাগবে। সো কেনর ব্যাখ্যাটা একটু ফানি, কেন উনি কি ব্যাখ্যা দিবে, কেনর ব্যাখ্যাটাও বা উনি কি দিবে। সো উনি সুন্দর করে বলে দিলেন অন্তঃজীবনী শক্তির প্রভাবে, হুইচ ইজ নট সাইন্টিফিক, বৈজ্ঞানিক হইল না। এটা হচ্ছে তার প্রথম সূত্রের ব্যাখ্যা। এখন দ্বিতীয় সূত্র যদি তুমি যাও, উনার দ্বিতীয় সূত্র, আসলে এগুলো সূত্র বলার চেয়ে ভাব বলাটাও জরুরি আর কি। দ্বিতীয় সূত্রতে যাও, দ্বিতীয় সূত্রের নাম দেখো, দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে পরিবেশের প্রভাব ও জীবের সক্রিয় প্রচেষ্টা এবং আঙ্গিক পরিবর্তন। এটাই হচ্ছে ওনার দ্বিতীয় সূত্র। এটা আমরা বুঝাবো, আমরা এটার ব্যাখ্যা দিব এখন। এই দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাও এখন আমরা দিয়ে দিব, মনোযোগ দিবা। দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাও আমরা এখন দেওয়ার চেষ্টা করব, কারণ দুইটাই ইম্পর্টেন্ট। সূত্রসমূহ তো পড়বাই, সাথে ব্যাখ্যাটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ, বইয়ে আছে দেখবা। আগে বুঝো, তুমি নিজে দিতে পারবা, এখানে মুখস্থের কিছু নেই। দ্বিতীয় সূত্রটা হচ্ছে পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন। এখন এটাকে আমাকে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাইতে হবে উনি এটা কি বুঝাইতে চাইছে। এক্সাম্পল হিসেবে আমরা নিব জিরাফ, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করবা। আজকের যে জিরাফগুলো আমরা দেখতেছি তাদের পা যেরকম লম্বা, গলাগুলো অনেক লম্বা, যার কারণে তারা গাছ থেকে গাছের পাতা খেতে পারে। অন্যান্য প্রাণীগুলো কিন্তু তা পারে না। অন্যান্য প্রাণীকে খেতে হলে কিন্তু জিরাফের মতো তো সে লম্বা না, ফলে খেতে পারে না জিরাফের মতো। সো আজকের জিরাফের কথা বলা হচ্ছে আর কি। এখন তুমি যদি দেখো জিরাফের যে পূর্বপুরুষগুলো ছিল, তাদের যে ফসিলগুলো আমরা মাটিতে পাইছি, পূর্বপুরুষ জিরাফের পূর্বপুরুষের ফসিলগুলা, ওগুলা গবেষণা করে দেখা গেছে আজকের যে জিরাফ আর তাদের যে পূর্বপুরুষ, তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। সেটা হচ্ছে গলার দিক দিয়ে। আজকের জিরাফের গলা যেরকম লম্বা, তাদের পূর্বপুরুষের গলা কিন্তু এরকম লম্বা ছিল না, অলমোস্ট ঘোড়ার মতো ছিল। আজকের যে ঘোড়া দেখতেছো না, তখনকার পূর্বপুরুষদের আমলে জিরাফগুলো ছিল ঘোড়ার মতো, মানে গলাটা লম্বা ছিল না, পাটাও জিরাফের মতো লম্বা ছিল না, এরকম ছিল না। তো এরকম ছিল না, কিন্তু এখন তো হইছে। এরকম লম্বা গলা লম্বা ছিল না, বাট এখন তো হইছে। এটার ব্যাখ্যা ল্যামার কি দিচ্ছে, বলতেছে এটার কারণ হচ্ছে, জিরাফের গলা লম্বা হওয়ার কারণ হচ্ছে পরিবেশের প্রভাব। এটার ব্যাখ্যাটা কিরকম ভাইয়া, কিরকম? এখন দেখো ল্যামার কিন্তু ব্যাখ্যা দিচ্ছে যে ভাইয়া কিভাবে পরিবেশের প্রভাবের কারণে জিরাফের গলা লম্বা হয়ে গেল, এখানে পরিবেশ কি ভূমিকা রাখতেছে, এটাই হচ্ছে প্রশ্ন। সেটা হচ্ছে দেখো কোটি কোটি বছর আগে, মানে জিরাফের যে পূর্বপুরুষগুলো ছিল, তারা যেখানে বসবাস করতো, চারণভূমি আর কি। কারণ কোথায় থাকবে গরু, ঘাস, জিরাফ এরা কোথায় থাকবে? চারণভূমিতে থাকবে, মানে ঘাস টাস আছে মাঠে। তখন মাঠে ঘাস টাস থাকতো, তাদের কিন্তু গাছ থেকে খাবার কোনো প্রয়োজন পড়তো না, তারা গাছ থেকে খাইতো না, তারা ভূমির ঘাস যেগুলো ছিল সেগুলাই খাইতো। কারণ তখন কিন্তু ঘাসের টাসের অভাব ছিল না, তখন তারা এখান থেকে মাটি থেকেই খাইতো, মানে ভূমি থেকেই খাইতো, চারণভূমি থেকেই খাইতো। তাদের গাছ থেকে খাওয়ার কোনো প্রয়োজন পড়তো না, বিকজ চারণভূমি ছিল। এখন
লেমার্ক বলতেছে এমন এক সময় আসছে যখন চারণভূমির অভাব দেখা গেছে, ঘাসের অভাব দেখা গেছে। চারণভূমি মানে বুঝছো তো, ঘাসের মানে ভূমির কথা বলতেছি আর কি। ঘাসের অভাব দেখা গেছে। এখন জিরাফ চিন্তা করতেছে তাহলে কেমনে কি খাবো, কেমনে বাঁচবো কেমনে। তো তারা বাঁচার জন্য তারা গাছের পাতা খাওয়ার চেষ্টা করতেছে। এখন স্বাভাবিক, তখনকার সময় জিরাফ যদি বলি, তখন তো ছোট ছিল, তাদের গলা ছোট ছিল, তখন তারা নাগাল পাইতো না। এই জন্য তারা এভাবে যেরকম আমরা কোনো কিছু নাগাল পাইতে হলে লাভ দেই না, তো ওরা কি হতো, এভাবে গলা লম্বা করে কি করা, খাওয়ার চেষ্টা করতো। গলা লম্বা করে কি গাছের পাতা চেষ্টা করতো সবাই, প্রত্যেকটা জিরাফ, আগেরকার জিরাফের কথা, পূর্বপুরুষদের। এভাবে যে গলা লম্বা করতে 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 সবাই এভাবে চেষ্টা করতে 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 তাদের যে ভিতরে যে জিন ছিল, বলা হচ্ছে জিনের একটা আমূল পরিবর্তন ঘটছে। এবং আমূল পরিবর্তনের কারণে আজকের যে জিরাফ দেখা যাচ্ছে সেগুলোর গলা লম্বা। কারণ তাদের পূর্বপুরুষগুলা চারণভূমির অভাবের কারণে বা ঘাসের অভাবের কারণে গাছের পাতা খাওয়ার চেষ্টা করতো, গলা নাগাল পাওয়ার জন্য গলা লম্বা করতো। তো এইটাই হচ্ছে পরিবেশের প্রভাব, যে আগে চারণভূমি ছিল, হঠাৎ করে চারণভূমিতে ঘাস ছিল না, ঘাসের অভাব দেখা গেছে, যার কারণে গাছের পাতা খাওয়ার জন্য তারা গলা লম্বা করার চেষ্টা করতো। আর গলা লম্বা করার চেষ্টার জন্য এই যে চেষ্টা, তারপরটা দেখো, জীবের সক্রিয় প্রচেষ্টা। প্রচেষ্টা মানে কি চেষ্টা, কি চেষ্টা করতো, গাছের পাতা খাওয়ার জন্য গলা লম্বা করার চেষ্টা করতো, এরকম 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 নাগাল পাওয়ার জন্য। এই যে জীবের সক্রিয় প্রচেষ্টা, এটা হচ্ছে চেষ্টা করা। আর এটা হচ্ছে পরিবেশের প্রভাবের কারণে কি পরিবর্তন ঘটছে, আঙ্গিক পরিবর্তন ঘটছে, মানে অঙ্গের পরিবর্তন ঘটছে, গলাটা সুন্দর করে লম্বা হয়ে গেছে। তাহলে অঙ্গের পরিবর্তন ঘটছে না, আগে গলা ছিল এতটুকু, এখন হয়ে গেছে গলা এত বড়। তাহলে প্রথমে পরিবেশের কারণে, তারপর নিজের চেষ্টা, এই পরিবেশের কারণে এবং নিজের চেষ্টার কারণে জিরাফের গলা কি হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। কারণ জিরাফের গলা লম্বা হওয়ার কারণ মানে জিনের পরিবর্তন ঘটছে। সো জিনের পরিবর্তন ঘটলে ওই জিরাফের গলাটা কি হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। এটাই হচ্ছে কার ব্যাখ্যা, ল্যামার্কের ব্যাখ্যা। এটা আমার কথা, এগুলো আমার কথা না, এগুলো কার কথা, এগুলো ল্যামার্কের কথা। সবাই আবার আমারে বলবা যে ভাইয়া বলছিল, আরে আমি বলছিনি, এগুলো কে বলছে, ল্যামার্ক বলছে। আমি বলছি বলিও না আবার কাউকে, এগুলো বলছে কে, ল্যামার্ক। তোমরা অনেকে বলবে ভাইয়া বলছিল, আমি বলি না, এগুলো আমার কথা না, এগুলো হচ্ছে ল্যামার্কের কথা। হ্যাঁ, আমি যা বলি কোনোটাই আমার কথা না, সব কথা হচ্ছে বিজ্ঞানীদের কথা। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্র ব্যাখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট জিরাফের। এটা আসলে আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। আঙ্গিক পরিবর্তন কেন করছে, কারণ জিনটা পরিবর্তন হয়ে গেছে, কারণ তারা বারবার প্রচেষ্টা করার কারণে তাদের জিন পরিবর্তন করে তাদের গলাটা কি হয়ে গেছে, আস্তে আস্তে পরিবর্তিত হয়ে লম্বা হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। 3 নাম্বার তৃতীয় সূত্রটা কি, আমি একটু কয়টা বাজে দেখি আসি। আচ্ছা, সময় তো অনেক হয়ে গেছে, তোমাদের আরেকটা ক্লাস কয়টাই? আচ্ছা, আমি সূত্রগুলো একটু শেষ করে দিই, আমি এভাবে অর্ধেক রেখে দিলে সমস্যা হয়ে যাবে। 3 নম্বর সূত্রটা দেখো, 3 নম্বর সূত্রটা হচ্ছে ব্যবহার ও অব্যবহার। এটা খুবই ইন্টারেস্টিং একটা সূত্র, ব্যবহার ও অব্যবহার, এটা খুবই একটা ইন্টারেস্টিং সূত্র। সেটা হচ্ছে ল্যামার্ক বলতেছে কোনো একটা জিনিস বা অঙ্গ ক্রমাগত ব্যবহারের কারণে, দেখো খুবই ইন্টারেস্টিং, ক্রমাগত ব্যবহারে দেহের যে কোনো অঙ্গ সুগঠিত হয়, দেহের যে কোনো অঙ্গ সুগঠিত হয়, আর অব্যবহারে বিলুপ্ত হয়ে যায়। খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, খুবই ইন্টারেস্টিং একটা সূত্র। দেখো ল্যামার্কের 3 নম্বর সূত্রটা খুবই ইন্টারেস্টিং। কোনো একটা অঙ্গ ক্রমাগত ব্যবহারের কারণে সুগঠিত হয় আর অব্যবহারের কারণে বিলুপ্ত হয়ে যায়। উনি কি সুন্দর একটা সূত্র দিল। দেখো, এটা আমি এখন বুঝাই, ব্যাখ্যা তো আমাকে দিতে হবে। ব্যাখ্যাটা হচ্ছে ক্রমাগত ব্যবহারের কারণে যে কোনো অঙ্গ সুগঠিত হয়,
ব্যাপারটা আমি তোমাদেরকে জিমের সাথে তুলনা করি। যারা জিমে যাও তারা কিন্তু মাসেলগুলো কিন্তু ক্রমাগত ইউজ করো। নর্মালি আমরা যারা এখন জিমে যাচ্ছি না, আমাদের মাসেল কিন্তু আমরা এই বাইসেপ ট্রাইসেপ এগুলো আমরা ইউজ করতেছি না। কিন্তু তুমি যখন জিমে যাওয়া শুরু করবে তুমি ক্রমাগত কিন্তু এই মাসেলগুলো ইউজ করতেছো, খেয়াল করছো? যখন জিমে যাও তুমি এরকম করবে না, তার মানে তুমি তোমার মাসেলগুলো ইউজ করতেছো। তো মাসেলগুলো ক্রমাগত ইউজ করার কারণে তোমার বডির শেপটা চেঞ্জ হয়ে যাবে। মানে যেটা আমরা বলি যে জিমে গেলে বলে ছেলেরা একটু কি জানি না আমি আসলে এটা ঠিক মানে সঠিক কিনা, যে ছেলেরা বলে একটু সুঠাম দেহের হয়, সুদর্শন হয়ে যায়, সুগঠিত হয়ে যায়, তাই না? তো ব্যাপারটা এরকম না, তোমার মাসেলগুলো ক্রমাগত ইউজ করার কারণে তোমার মাসেল ঠিক মতো বিকশিত হতে পারতেছে, সুগঠিত হয়ে গেছে। উনি এটা বুঝাইতে চাইছে। আরেকটা দেখো, আর অব্যবহারে বিলুপ্ত হয়ে যায়। অব্যবহার করলে কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। অব্যবহার করলে কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। এটার ব্যাখ্যা ভাইয়া কি দিবেন? এটার ব্যাখ্যা ভাইয়া কি দিবেন? এটার ব্যাখ্যা কি দিবেন? অব্যবহারে কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। অব্যবহারে কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। এটার ব্যাখ্যা কি দিবেন? আচ্ছা, এখানে এটার একটা এক্সাম্পল আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, যে অব্যবহারে কি বিলুপ্ত হয়ে যায়। দেখো তো কোন জিনিসটা অব্যবহার কারণে বিলুপ্ত হয়ে যেতে পারে, এরকম ব্যাখ্যা তো অবশ্যই লাগবে। তোমরা ল্যামার্কের সূত্রের ব্যাখ্যাতে দেখতে পারো, আমার মনে পড়তেছে না। ক্রমাগত অব্যবহার কারণে বিলুপ্ত হয়ে যায়, উনি এটা বুঝাইতে চাইছে। এরকম একটা এক্সাম্পল আছে। এটা আমার মনে পড়তেছে না কেন। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো কন্টিনিউ করবো। আমার মনে হচ্ছে আরেকটা ক্লাস আছে তোমাদের, সেটা হচ্ছে কেমিস্ট্রি। অব্যবহারে হইতে পারে একটা হচ্ছে যে আমাদের যে পূর্বপুরুষগুলো ছিল একসময় এখানে কানের এই যে জায়গায় যে পেশিগুলো ছিল, পেশিগুলো প্রচুর নাড়াচড়া করতে পারতো, এবং নাড়াচড়ার কারণে তারা কান নাড়াচড়া করতে পারতো। যেরকম গরু দেখবা, বিড়াল দেখবা, ছাগল দেখবা, তারা তাদের কান নাড়াচড়া করতে পারে। তো এক সময় ধারণা করা হতো যে পূর্বপুরুষগুলো কান নাড়াচড়া করতে পারতো, তার মানে এই কানের মাসেলগুলো তারা এক সময় নাড়াচড়া করাতে পারতো, কান নাড়াচড়া করতে পারতো। তো এখন আমরা এই মাসেলগুলো আর ইউজ হয় না, তো আমরা এই মাসেলগুলো ইউজ করতে না করতে করতে কানও নাড়াচড়া করতেছি না। তার মানে এখানকার যে মাসেলগুলো এগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? ক্ষয় হয়ে গেছে। তো ক্ষয় হয়ে যাওয়ার কারণে, কেন ক্ষয় হয়ে গেছে? কারণ এগুলো আমরা আর ব্যবহার করতেছি না, কারণ আমাদের তো কান নাড়াচড়া করার কোনো দরকার পড়তেছে না। তো কান নাড়াচড়া না করলে এই যে মাসেলগুলো আছে এগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে, এটা বুঝাইতে চাইছে। সো এরকম আরেকটা আমি আরো 2-3টা এক্সাম্পল দেওয়া যায়, সো পরের ক্লাসে বলবো। আরেকটা হচ্ছে চতুর্থ সূত্র আছে, তো চতুর্থ সূত্রটা বলেও ওটারও ব্যাখ্যা দিতে হবে, কারণ আমি বারবার বলতেছি ল্যামার্কের সূত্র সমূহ মুখস্থ রাখবা, সাথে ল্যামার্কের সূত্রের ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা তোমাদের বইয়ে আছে, আমি তো একটা একটা করে করে বলে দিচ্ছি, ঠিক আছে? লিখে দিলে অনেক সময় যাবে। আচ্ছা, নেক্সট একটা ক্লাস আছে, সো তোমরা ওখানে চলে যাও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।